তো আজকে আমাদের আরো একটা নতুন টপিকে কথা হবে। তো এটাই হচ্ছে আমাদের বেসিক যে প্রজেক্টের শেষ প্রজেক্ট বলা যায়, কারণ প্রথম ধাপে আমরা প্রজেক্ট 5 পর্যন্ত, দ্বিতীয় ধাপে আমরা আপনাদের বলছি যে 11 পর্যন্ত, তৃতীয় ধাপে 16 পর্যন্ত। তো বেসিক প্র্যাকটিসের যে প্রজেক্টগুলো ছিল এই ধাপে ধাপে আমাদের আজকে শেষ প্রজেক্ট। ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আমাদের যে মূলত আজকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের একটা প্রজেক্ট বাকি রয়েছে, এই জন্য চিন্তা করলাম যে না, আগামী ক্লাস থেকে আমরা আমাদের যে মূল প্রফেশনাল কাজ নাম্বার 1 যেটা আমরা শুরু করব, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট এবং সোশ্যাল মিডিয়া ব্যানার এইসবের ক্লাস হবে। তারপরে আমরা হয়তো বা প্রিন্ট রিলেটেড কোনো একটা আইটেম করার মাধ্যমে ফটোশপটা শেষ করব। দেন আমাদের মূল যে গ্রাফিক ডিজাইনে প্রিন্ট রিলেটেড যে সফটওয়্যার খুবই ওয়ার্ল্ডের মধ্যে ফেমাস, এটা ইলাস্ট্রেটরের ক্লাস শুরু হবে। তো যাই হোক, আমাদের বলা যায় এখানে যদি পার্সেন্টেজ রেশিও জিজ্ঞেস করেন, তাহলে আমাদের হয়তো 70% ক্লাস হবে বা কাজ শিখবো আমরা ইলাস্ট্রেটরে। আর এই যে বললাম 25 থেকে 30 বা 35% পর্যন্ত আমরা এই ফটোশপ নিয়ে আসি। অনেক সময় অনেকে মনে করেন যে ফটোশপ শেষ হয়ে গেছে, তার মানে কোর্সের 50% শেখা হয়ে গেছে, অনেক কিছু অ্যাচিভমেন্ট করছেন। না, আপনার মানে সাইড থেকে যদি পার্সেন্টেজ জিজ্ঞেস করেন, আপনি হয়তো 10% শিখছেন। আমার সাইড থেকে আমি বলতেছি 30% হয়তো কাভারেজ আসছে। আপনার সাইড থেকে হয়তো বা এই কোর্সে 10%ও কোনো রকম হয়েছে কিনা, এটা আসলে কাজে প্রমাণ হবে আস্তে আস্তে করে। হায়েস্ট যদি অ্যাচিভ করে থাকেন 10%ই থাকতে হবে, এর বেশি 12 করার সুযোগ নেই। ঠিক আছে? তো এক্ষেত্রে ম্যাক্সিমাম ক্লাসে পড়ে আছে ইলাস্ট্রেটরে এবং প্রচুর এফোর্ট দিতে হবে ইলাস্ট্রেটরে। কিন্তু সবচেয়ে বেশি দেখা গেছে কি আমাদের এখানকার স্টুডেন্টরা ইলাস্ট্রেটর যখন শুরু হয় তখনই দম ছেড়ে দেয়। এই যে একটা দম নিয়ে এখন আমরা ক্লাস করতেছি, এইটা কিন্তু ইলাস্ট্রেটরের শেষ দিন পর্যন্ত রাখতে হবে, তাইলে এই কাজটা পাই হবে। আমরা কয়েকটা ক্লাস ইলাস্ট্রেটর যখন ইলাস্ট্রেটর আবার বেসিক বেসিক কিছু কাজ শিখবো কয়েকটা ক্লাসে, ওই বেসিকটা ইলাস্ট্রেটরটা ফটোশপ তুলনায় অনেক দ্রুত শেষ হবে। যেমন ফটোশপ বেসিক শেষ হতে আজকে 10 নম্বর ক্লাস লাগতেছে, ইলাস্ট্রেটর আমি আমার বরাদ্দ ক্লাসেও 4টা, অনলি 4 ক্লাসে হোল ইলাস্ট্রেটর সম্পর্কে আমরা একটা কনসেপ্ট নিব। কারণ দ্রুত হবে কেন? কারণ বেসিক টুকটাক শর্টকাট বেসিক আগে থেকে ফটোশপে আমরা ধারণা নিয়ে নিয়েছি। আর অ্যাডোবি ইলাস্ট্রেটর মানে হচ্ছে অ্যাডোবিরই সফটওয়্যার একটা, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর একই কোম্পানির সফটওয়্যার হওয়াতে কি সুবিধা হয়েছে, ম্যাক্সিমাম টুলের শর্টকাট, নাম, টুলের ব্যবহার অনেকটা ইলাস্ট্রেটরের সেম। এক্ষেত্রে নতুন করে শেখা লাগতেছে না, এই জন্য দ্রুত আমরা শিখতে পারবো। তো যাই হোক, আমরা আজকের ক্লাসে চলে যাই। আজকে একদম অল্প সময় ক্লাস হবে, কারণ টপিক খুব বড় না। তবে আমি চেষ্টা করবো আরো কোনো বিষয়ে ডিটেল আরো ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছি একটা ছবি, আমি ছবিটাকে দেখাই আপনাদের। যে কোনো একটা ছবি যদি কালার পরিবর্তন করতে হয়, আপনারা জানেন অলরেডি কিভাবে কালার পরিবর্তন করতে হবে। আপনারা অলরেডি করছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি কিভাবে কালার করতে হয়। তো এইভাবে আপনারা চাইলে করতে পারবেন। তো সেটা তো সবাই জানেন যে সিলেকশন করতে হবে, তারপরে কি কালার ব্যালেন্স করছেন না সবাই? হ্যাঁ, এটা একটা ওয়ে আছে। আরেকটা ওয়ে কি আছে, এটা মনে হয় আপনারা জানেন, যে কুইক বা ম্যাজিক অথবা পেন টুলের মাধ্যমে ওই এরিয়াটা সিলেক্ট করতে হবে, তারপর এটা লেয়ার নিতে হবে, তারপরে আপনার সেই পছন্দের কালার আপনি চুজ করবেন, তারপরে সেই কালারটা ফিল করবেন। অ্যাডজাস্ট করার জন্য কি ফেদার দিলে ভালো ছিল, সামান্য 2, তারপরে কালার ফিল কমপ্লিটলি, তারপরে অ্যাডজাস্ট হবে, হয় নাই তো কি করবো স্যার? ব্ল্যান্ড অপশন, ব্ল্যান্ড অপশন থেকে আমরা একটা একটা করে ইনস্টল করতে থাকি, দেখি কোনটাতে ভালো যায়। ঠিক আছে? এটাও যাইতেছে না, এই যে কালার নিছি এই কালার অ্যাডজাস্ট হবে কি না আল্লাহ জানে। এরকম কালার খুব বেশি লাইট নিয়ে নিছি, হ্যাঁ, তাও কিছুটা অ্যাডজাস্ট হচ্ছে মনে হচ্ছে। ঠিক আছে? তবে আমি যদি স্পেসিফিক একদম নির্দিষ্ট করে বলি, ব্ল্যান্ড অপশন থেকে যদি কোনো অবজেক্ট বা কোনো কাপড় যে কোনো কিছু যদি কালার পরিবর্তন করতে চাই, অন্যটা কালারের মাধ্যমে অন্য কালার দিতে চাই, সবচেয়ে বেস্ট মানে হবে এখানকার ব্ল্যান্ড অপশনের মধ্যে কাপড়। এটা মনে রাখলেই হবে, কষ্ট করে আপনাকে স্ক্রল করে করে খুঁজতে হবে না, কনফিউশন তৈরি করতে হবে না, বাস এটাই ফিক্সড। মানে বিশেষ করে কোনো অবজেক্ট প্রোডাক্টের কালার যদি আপনি কালার অন্য কালার ফিলের মাধ্যমে পরিবর্তন করতে চান, তাহলে ব্ল্যান্ড অপশনে গিয়ে খুঁজে না করে সরাসরি দিয়ে দেন কালার। ঠিক আছে? এখন ক্লায়েন্ট এসে বললো বা আপনার মনে হইলো যে কালারটা আমার পছন্দ হয়েছে না, কালারটা পরিবর্তন চাই, কি করবো আমরা? হিউ, কন্ট্রোল ইউর মাধ্যমে আমরা সেটা পরিবর্তন করতে পারতেছি। এটা দেখেন। আরেকটা হচ্ছে কালারটা চুজ করে পরিবর্তন করতে চাই, এখান থেকে কালারটা চুজ করব, তারপর পরিবর্তন করব। কিভাবে? না, এটা থেকে ওটা তো কালার রিপ্লেসমেন্ট, ওটা তো পরে এডিট করার সুযোগ নেই। এখন তো আমরা চাই পরে এডিটের অপশনটা আরো বেশি। কিভাবে? কন্ট্রোল ধরে লেয়ার সিলেকশন, এটা আপনারা সবাই জানেন। শুধু কালারটা চুজ করে পরিবর্তন করলে হবে। যেমন এখন এটা দিতে চাই, অল্টার ব্যাক স্পেস কন্ট্রোলটা। বুঝতে পারছেন? এটুকু আপনারা সবাই পারবেন তো? খুব কঠিন লাগছে? কন্ট্রোল ধরে কি থাম্বনেলে ক্লিক করে যে সিলেকশন, এটা আপনারা কি জানেন না? সবাই জানেন তো, এটা নিয়ে কথা বলতে চাই না। কথা হচ্ছে
আমরা আচ্ছা, আরো আরেকটা বলছিলাম যে আপনারা দেখাইছিলাম এটা, কোত্থেকে ওই যে নিচে যে স্যার লেয়ার, ওই যে, হ্যাঁ এফএক্স থেকে এফএক্স এর পাশে ওইটা পাশে স্যার, এটা হ্যাঁ এটা দেখাইছিলাম যে ইচ্ছা মতো এডিট করা যায় হ্যাঁ কোন অপশনটা স্যার, কালার ব্যালেন্স বা এটা তো হচ্ছে আপনাকে হোল ইমেজের মধ্যে পড়তে দিবে তাহলে আমি তো চাই শুধু টি শার্টে এক্ষেত্রে বলতে পারেন স্যার মাস্কিং করেন সরি মাস্কিং হবে না কেন কারণ ইমেজটা তো ব্যাকগ্রাউন্ড থেকে স্টিল এখনো ফিক্সড আছে আলাদা হয় নাই আলাদা যদি হইতো তাহলে আমরা কালার ব্যালেন্স করতাম বা বডিটা যদি আলাদা হইতো কপি পেস্ট করতাম তখন আমরা এটা ইউজ করতাম এবং মাস্কিং করতাম আদারওয়াইজ কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইমেজের যে সরি এই কালার টোনের এফেক্টটা পড়ে গেছে এখন আমরা মাস্কিং করতে পারতেছি এক্ষেত্রে আপনি ওই অপশনের কাছাকাছি চলে গেছেন কিন্তু সেটা আমি একটু আবার প্রথম থেকে বলতেছি আরো বেশি ইজি হবে যদি আপনি এইভাবে করেন যে এখন যেটা দেখাচ্ছি কোনো অবজেক্ট আবার বলতেছি কোন প্রোডাক্ট যে কোনো কিছুর টোন যদি পরিবর্তন করতে চান আমরা যেটা করতে পারি সামান্য ফেদার দিয়ে আমরা চলে যাব হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ভিতরেই সলিড কালার এই সলিড কালার থেকে আমরা আমাদের কালার এখান থেকে বাছাই করতে পারি আমাদের পছন্দের কালার দেন ওকে এবং আমরা স্পেসিফিক যে ব্লেন্ড অপশন আছে কালার এটা চুজ করতেছি মজার বিষয় কি আগেটা তো আগেরটার মতোই লাগতেছে মজার বিষয় হচ্ছে আপনি এখানে ডাবল ক্লিক করে শুধু কালার চুজ করবেন আর দেখবেন এটা হচ্ছে সবচেয়ে মানে কাজটাকে অনেক বেশি সহজ করে দিচ্ছে ঠিক আছে যে কালার আমার পছন্দ এই কালার আপনি এখান থেকে নিতে লাইট ডিপ আরো হালকা কোনো অসুবিধা নেই এক্ষেত্রে আপনি কালার চুজ করতেছেন সাথে সাথে ভিউ দেখতেছেন প্রিভিউ এটা আপনার জন্য অনেক বেশি ইজি না এই হচ্ছে আশা করবো কালার পরিবর্তনে যদি কখনো আমাদের এরকম কাজ করতে হয় তাহলে আমরা এই নিয়মটাতে করলে আমাদের জন্য বেশি সুযোগ থাকে আর কি আর এখানে যেটা দেখতে পাচ্ছি আসলে কি কাজটা কি কাজটা হচ্ছে টি শার্ট ডিজাইন করা না টি শার্ট ডিজাইনের তো আমাদের একটা ভালো ক্লাস হবে এমনকি আমাদের কোর্স পরবর্তীতে যারা টি শার্টের উপরে আগ্রহী যে ভালো টি শার্টের উপরে কাজ শিখতে চাই তাহলে আমাদের টি শার্টের কিছু সেশন হয় আপনারা ওই সেশনে জয়েন করলে আমাদের এখানকার এক্সপার্ট ট্রেনাররা আছে যেখানে শুধু টি শার্টটা নিয়ে দীর্ঘদিন কাজ করতেছে হাজার হাজার ডিজাইন করার এক্সপিরিয়েন্স যারা আছে শুধু একটা টপিকের উপরে ওরকম একজনকে দিয়ে আমরা হয়তো ক্লাসটা নেই এটা অ্যাকচুয়ালি কোর্সের না আলাদাভাবে স্কিলটাকে যে কোনো একটা বিষয়ে আরও বেশি স্কিল করার জন্য এটা আমাদের এখানে হয়ে থাকে তো আপনাদের বেচ শেষ হওয়ার পর খুব রিসেন্টলি একটা টি শার্টের সেশন হবে আপনাদের বেচ শেষ হওয়ার পরে এটা আমরা শুরু করবো হয়তো বা আরও দুই একটা বেচ ওয়েটিংয়ে আছে তো ওরা মনে হয় করতে পারে আর সবাই করে না একটা বেচে হয়তো 2 4 5 জন কারণ সবাই তো এই টপিকে কাজ করবে এমন কোনো কথা নাই ঠিক আছে তো এখানে আমরা কি শিখতেছি টি শার্টের তো ক্লাস না আজকে এখানে শিখবো হচ্ছে যে একটা ডিজাইন করার পরে এটা ডিজাইন করার কোনো বিষয় না ইলাস্ট্রেটরে খুবই মানে মানে কুইক আপনি একটা ডিজাইন বানাতে পারবেন ওয়ালাইকুম আসসালাম ডিজাইন বানানোর বিষয় না বিষয়টা হচ্ছে ডিজাইনটা বানানোর পর টি শার্টের সবচেয়ে বড় যে ফ্যাক্ট হচ্ছে ওই ডিজাইনটা ক্লায়েন্টের সামনে প্রেজেন্টেশন করা মনে করেন আমি আপনাদের যদি এখন বলতাম ভাই এটা টি শার্টের ডিজাইন অনলি এটাকে দেখা আপনারা বিশ্বাস করতেন ভাবতেন বলতেছে হয়তো পারে কিন্তু ফিল হচ্ছে না টি শার্টের যখন আপনি টি শার্টের মধ্যে দেখবেন তখন মনে হবে একটা টি শার্টের ডিজাইন তো এই যে একটা রিয়েলিস্টিক প্রেজেন্টেশন কিভাবে করা হয়েছে এটা আমরা শিখবো যদিও আমরা ব্র্যান্ড অপশন সম্পর্কে যথেষ্ট এক্সপার্ট হয়ে গেছি সবাই তো অনেকেই ভাবতেছেন যে এটা মনে হয় এখানে আনতে হবে আর পরে একটু বড় করে রাখলাম এটাই মনে প্রেজেন্টেশন না কাপড়ের তো ভাঁজ আসে না এখন এটা ভালো করে খেয়াল করে দেখেন তো কাপড়ের একটা টেক্সচার কাপড়ের একটা ফিল কিন্তু সে দিছে কিন্তু এটার মধ্যে কি আছে নাই তাহলে আমরা কি চেষ্টা করি এখান থেকে ব্র্যান্ড অপশন মাল্টিপ্লাই না স্ক্রল করতে থাকি দেখি কোনটা যায় এটার সাথে কিছুটা গেছে এটা হইতে পারে কিন্তু এটা টোন কিছুটা পরিবর্তন হয়ে গেছে তারপরে আবার চেক করতেছি দেখি কোনটা যায় এটা 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 মনে হয় না দেখি মানে এখান থেকে আপনি চেষ্টা করে কিছুটা ব্যালেন্স করতে পারবেন একেবারে 100% পারফেক্ট হবে এমন না ঠিক আছে কিছুটা তাহলে এখান থেকে আর কি কোনো অপশন আছে যে একটা ইমেজের উপর আনার পরে পেছনের টোনটা যেন উপরের ইমেজটার সাথে অ্যাডজাস্ট হয় আছে সেই অপশনটা হচ্ছে এফএক্স থেকে ব্লেন্ডিং অপশন আমরা হয়তো বেভেল এন্ড এমবোস স্ট্রোক গ্রেডিয়েন্ট ওভারলে এগুলো করছি টুকটাক কিন্তু আমরা এখন চলে যাচ্ছি ব্লেন্ডিং অপশনের ভেতরে তো চলে যাচ্ছি এর মধ্যে আমরা এখানে একটা অপশন সম্পর্কে আপনাদের দেখাইছিলাম শ্যালু এটা সম্পর্কে একটু পরে বলতেছি যদি আজকে প্রজেক্টের টপিক না তারপর আমি যেহেতু সামনে পড়ছি সে বলতেছি তো এখানে দেখেন টান দিলে যে ব্রাইটনেসটা অ্যাডজাস্ট হওয়ার কথা হচ্ছে কিন্তু আমার কালারই তো বদলে যেতেছে তাই না মানে চলে যাচ্ছে মনে হচ্ছে কিন্তু এটার অর্ধেকটা দিলে আর যাবে না তাহলে অল্টার ধরে অর্ধেকটা টান দেয় ভালো করে খেয়াল করেন ও সরি এটা মনে হয় এই যে ভুলে উপরেটা দেখেন এই যে পুরো চলে যাচ্ছে অল্টার ধরে অর্ধেকটা বাস এটুকু থাকেন ওকে
এখানে আপনি ছোট করেন, বড় লাগতেছে অনেক। এই আবার আপনি যখন অনেক বেশি জুম দিয়ে দেখবেন, ও মা এখানে নিলে কেমন আসে, এটা তো গ্লাসের মতো মনে হচ্ছে, কিন্তু না, যখন আপনি রেখে আপনি ছোট করে দেখবেন মনে হবে যে না, ঠিকই আছে, ভাজা ভাজা গেছে। এটা কিন্তু বাস্তবের সাথে কেউ ওইভাবে যদি মেলানোর চিন্তা করে কিছুটা মিল খুঁজে হবে। যদি বলেন যে সত্যি সত্যি বাস্তবের মতো লাগতেছে না, তাহলে কি করতে হবে, বাস্তবে একটা এরকম একটা ডিজাইনের টি শার্ট প্রিন্ট করে হ্যাঙ্গারে ঝুলায় চলতে হবে। ওটা মনে হবে যে ঠিক আছে বাস্তব, কিন্তু ওটা তো আমরা বাস্তবে দেখতেছি, কিন্তু এটা তো ভার্চুয়াল। তো ক্লায়েন্টের সামনে এরকম ভার্চুয়ালি তো ডিজাইন সম্ভব, এটা মানে কোনো একটা কিছু প্রিন্ট করে হ্যাঙ্গারে দিয়ে তারপরে প্রেজেন্টেশন করা না, কোনোভাবেই না। তো আপনারা চাইলে কোন অপশনের মাধ্যমে, আমি আবার বলতেছি, এফএক্স থেকে ব্লেন্ডিং অপশন, এই যে অর্ধেকটা, হ্যাঁ, এই অর্ধেকটা অল্প একটু অল্টা ধরে টান দিবে, তাহলে হবে অল্টা ধরে। নর্মাল টান দিলে কিন্তু পুরোটা আসবে, পুরোটা কিন্তু মাইনাস হয়ে যায়, এই জন্য অল্টা ধরে অর্ধেকটা। আর শ্যালো ডিপের কাজটাকে একটু দেখেন, খুবই মজার এটা। যেমন ধরেন আমি একটা ইমেজ নিলাম, ইমেজটার উপরে কোনো একটা কালার করতেছি, এখান থেকে যে কোনো একটা কালার করতেছি, তাহলে লেয়ার কয়টা হয়েছে, একটা হয়েছে না। এখন নতুন একটা লেয়ারের মধ্যে ধরেন আমি একটা ফ্রেম বানাচ্ছি, এই ফ্রেম না, চিকন করে একটা ফ্রেম বানাচ্ছি, কালার একটা করি, সমস্যা নাই, হালকা পাতলা একটা স্ট্রোক দেই। এটা কিন্তু আমাদের আজকে ক্লাসের টপিক না, তারপরে আমরা দেখতেছি আর কি, একটু হালকা পাতলা দেখতেছি, শেডও দেই, একটু হালকা করে দিলাম, একটু আর একটু কমাই দিতেছে। এই তো এগুলো ফ্রেম বানাইছে, মনে করেন স্ট্রোক দিছি আর শেডও দিছি। কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? আছে না? ফিলটা বন্ধ করে দেই, তাহলে এর ভিতরে থাকা কালারটা চলে যাবে। আর এখন কি থাকলো, স্ট্রোক আর শেডো। এখন আমি চাই আমার এই শেপের ভেতর দিয়ে মাঝখানের যে লেয়ারটা আছে ওটা ভেদ করে নিচের লেয়ারটা দেখতে। তাহলে কি হবে, আমাদের যেতে হবে এফএক্স থেকে ওই বিখ্যাত অপশন ব্লেন্ডিং অপশন, তারপরে এই যে এখান থেকে শ্যালো অথবা ডিপ যে কোনো একটা চুজ করবেন, তাহলে দেখবেন আপনি আপনার শেপের ফাঁকা অংশ দিয়ে বা মাঝখানের অংশ দিয়ে মনে হচ্ছে যে ডিলিট হয়ে গেছে ও নিচের লেয়ারটা, তারপরে আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা দেখতেছি। কিন্তু শ্যালো অপশনটা আপনাকে মাঝখানের অংশ মানে ইমেজটাকে ডিলিট না করেও ট্রান্সপারেন্ট করে দেয়। তাহলে এই যে দেখতে পাচ্ছেন, তো চাইলে আপনি এটাকে একটা সুন্দর কি করতে পারবেন, ফ্রেম বানাতে পারবেন, খুবই ফাস্ট। ঠিক আছে, এমনকি আপনি ইমেজ রোটেট করলে ইমেজের অবস্থান কিন্তু পরিবর্তন হবে না। অনেক সোশ্যাল মিডিয়া ব্যানারের মধ্যে, বিশেষ করে ফ্যাশন ডিজাইনিং যেসব প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ড্রেস সেল করে, তাদের বিভিন্ন মডেলের ছবিকে বা বিভিন্ন ড্রেসের যে ডিজাইনকে এরকম ব্যানারের কোনো একটা পাশে ইমেজগুলারে প্রেজেন্টেশন করে। তারপরে চাইলে এরকম দেখলে অবাক হওয়ার কিছু নেই, এটা ভাবার কারণে যে প্রতিটা পিস মানে আলাদা আলাদা ইমেজ উপরে আয়না আয়না মাস্কিং করছে না, অত কঠিনভাবে কেউ করে না। ঠিক আছে, দেখে মনে হচ্ছে তো এমনটাই যে প্রতিটা ইমেজ মনে হয় লেয়ারে আলাদা আলাদা করে মাস্কিং করে দিয়েছে। ঠিক আছে, তো এটা কথা প্রসঙ্গে আসছে, এটা দেখা দিই। চলে যাচ্ছি আরো একটা মজার কাজ, সেটার নাম কি, শেডো। এই শেডোর নাম হচ্ছে লং শেডো। এর আগে আমরা শিখছি ড্রপ শেডো, এর আগে আমরা নিজেরা শেডো তৈরি করছি, সামনে ফ্লিপ করছি, পেছনে ফ্লিপ করছি, তারপরে ড্রপ শেডো কাজ শিখছি, আজকে শিখতেছি এটা লং শেডো। তো লং শেডো দেওয়াটা খুবই মজার। তো প্রথম কথা হচ্ছে যে একটা লেখা লিখি, হালকা পাতলা একটা কালার দেই, এই ধরনের কালার, সমস্যা নাই, ওকে, লিখলাম এবিসি, কন্ট্রোল টি, ওকে, এটার একটা শেডো আমি তৈরি করতে চাই, এই তো। তো প্রথমে আমি এটা ডুপ্লিকেট করি, মানে এটা একটা ডুপ্লিকেট করলাম এবং এটা হাইড করে রাখতেছি, থাক এটা। এখন দ্বিতীয়টাতে আমরা আসি, প্রথমটা আমরা ডুপ্লিকেট করলাম কেন, ব্যাকআপ হিসেবে থাক, যদি কোনো কারণে যদি এটা হ্যাম্পার হয় তাহলে ওইখানে আবার লিখতে হলো। ঠিক আছে, এখন একটা জিনিস আপনারা জানেন সবাই, যে ডুপ্লিকেট করার ওয়েগুলো, একটা অল্টার ধরে ড্র্যাগ করা এটা জানেন, আর একটা জানেন হচ্ছে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করা এটা জানেন, তারপরে কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল ভি এটা জানেন, এমনকি এটাও জানেন অল্টার ধরে আপ এরও ডাউন এরও, মনে আছে? টেক্সট ইফেক্ট নামে বা গেম নামে একটা টেক্সটকে আপনাদের দেখাইছিলাম না, যে অল্টার ধরে আপ এরও করলে উপরের দিকে 1 পিক্সেল উপরে উঠবে আর কি হবে, ডুপ্লিকেট হবে। ডাউন এরও করলে 1 পিক্সেল নিচে নামে ডুপ্লিকেট হবে, রাইট এরও করলে হবে। একটু দেখাই তারপরে, নর্মালি যদি আমি আপ এরও ডাউন এরও কি হবে, জুম দিয়ে দেখাই, এই যে 1 পিক্সেল করে উঠতেছে না, পিক্সেল 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 করে উঠতেছে না, উঠতেছে। যদি অল্টার ধরে করি সেটা কি হবে দেখেন, লেয়ারে তাকান, একটা করে ডুপ্লিকেট এক ধাপ উপরে উঠতেছে। সবাই কি বুঝতেছেন আমার কথা? আচ্ছা, এবার আমরা আসলে এই ডুপ্লিকেট করার মাধ্যমে এটার একটা শেডো তৈরি করতে চাই।
তো প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার থেকে একটু ডিপ কালার নিতেছি আমরা, এবং ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল, যদি শ্যাডো আপনি স্ট্রেট সোজা চান একেবারে স্ট্রেট, সেক্ষেত্রে আপনার কিছু করতে হবে না, জাস্ট অল্টার ডাউন। আর যদি বলেন যে একটু অ্যাঙ্গেল হবে, তখন একেবারে উপরে অথবা নিচে অথবা ডানে অথবা বামে, তাহলে কিছু করার দরকার নেই, অর্থাৎ আপেরও ডাউনেরও রাইটেরও লেফটেরও। কিন্তু যদি বলি একটু অ্যাঙ্গেল হবে, তখন এটারই অ্যাঙ্গেল করতে হবে। আর অ্যাঙ্গেলটা যেন আমরা মনে রাখতে পারি, পরে যেন ঠিক করতে পারি, এই জন্য শিফট ধরে অ্যাঙ্গেলটা মনে রাখতে হবে। মনে 30 ডিগ্রি, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন না কয় ডিগ্রি করতেছেন, দেখতে পাচ্ছেন? 30 ডিগ্রি রোটেট করলাম, শিফট ধরতে হবে। আর যদি শিফট ছাড়া ফ্রি রোটেট করেন, এটা রোটেট করলেন ঠিক আছে, কিন্তু পরে সোজা করতে গিয়ে আপনার মহা বিপদ হবে, হয়েছে কি হয়েছে না, হয়েছে কি হয়েছে না, দুটানার মধ্যে থাকতে হবে। আর যদি আপনি শিফট ধরে রোটেট করেন, একেবারে পারফেক্ট। আবার সোজা করতে চাইলে শিফট ধরে রোটেট করেন, একদম পারফেক্ট, মানে কোনো কনফিউশনের কোনো সুযোগই নেই। ওকে, তাহলে এখন আমরা অল্টার ধরে ডাউন এরো করতেছি, একটু খেয়াল করবেন। কয়টা লেয়ার হয়েছে? অর্থাৎ ডাউন করে বসে আছি, 109টা লেয়ার হয়েছে। এখন বলবো মার্চ করতে। মার্চ করবো কিভাবে? হ্যাঁ, কন্ট্রোল ই দিলে টেক্সের লেয়ারের সাথে টেক্সের লেয়ার মার্চ হয়। নাম্বার 1 হচ্ছে টেক্সের লেয়ারের সাথে যদি টেক্সের লেয়ারকে মার্চ করতে চাই, এটা কিন্তু হয় না। টেক্সের লেয়ারের সাথে শেপ যদি হয় হবে, শেপ যদি শেপের সাথে হয় হবে, অনলি টেক্সট টু টেক্সট লেয়ার মার্চ হয় না, কন্ট্রোল ই দিতেছে হয় না। 1 নাম্বার। যদি হইতো, মনে করেন হইতো 109টা লেয়ার মার্চ করতে 108 বার আপনাকে দিতে হতো। শিফট কন্ট্রোল ই দিলে ব্যাকগ্রাউন্ডের সাথে মার্চ হবে। তাইলে আমরা না, তাইলে আমরা মার্চ করাই লাগবে। ব্যাকগ্রাউন্ডটা হাইড করে নেই, ঝামেলা শেষ। শিফট কন্ট্রোল টি, ব্যাস হয়ে গেল। কন্ট্রোল টি, শিফট ধরে আবার রোটেট। পারফেক্ট আছে। এবার ব্যাকগ্রাউন্ডটা খুলেন না, এই যে আমরা কিন্তু অ্যাঙ্গেল অলরেডি পেয়ে গেছি, নির্দেশনা যে এই ডিরেকশনে যাবে। তাহলে আমরা এটাকে যদি শেষ মতো পর্যন্ত নিতে চান, আর ডুপ্লিকেট করার দরকার নেই, আপনি তো পাইছেনই। প্যান টুলে এবার মিলে দেন, যে প্যান টুলে কি এখানে দিলে মিলবে না, এই যে দেখতে পাচ্ছেন আরেকটু, হ্যাঁ পারফেক্ট, মিলে কিনা, হ্যাঁ মিলছে, ঠিক আছে। টোটাল এন্টার। ওই লেয়ারে আমরা অবস্থান করতেছি, আউট অফ এক্সপ্রেস ওই কালারের সাথে ফুললি অ্যাডজাস্ট হয়ে গেল, বুঝতে পারছেন? এবার হিডেন থাকা যে লেয়ারটা আছে, ওটা বের করলেন, ওটা আপনি বড় বড় একটা দেন, এর মাধ্যমে অ্যাডজাস্ট করে নেন, বাস। এটাই লং শেডো। চাইলে নিচের অংশ আপনি কাটতে পারবেন ইরেজার দিয়ে, মানে আরেকটু স্মুথ করতে চান, সেটা আমাদের ইচ্ছা। এই ধরনের অনেক টাইপের লং শেডো পাওয়া যায়। এই লং শেডো মানে শুধু টেক্সের হবে এমন না, অনেক সময় যখন আমরা লোগো তৈরি করবো ক্লায়েন্টের জন্য, লোগো রিপ্রেজেন্টেশন করার জন্য এরকম লং শেডো দিয়ে করতে হয়। একটা এক্সাম্পল দিই, লং শেডো গেলাম ইমেজের মধ্যে, ওমা মানুষের ছবি আসতেছে, এই যে বলতে না বলতে আমরা টেক্সের শেডো পেয়ে গেছি, দেখছেন? এখানে একটা, এখানে একটা, তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক আইকনের মতো থাকে। আমি একটাতে ক্লিক করি, তাহলে আপনাদের দেখাতে সুবিধা হবে রিলেটেড কত রকম আসতেছে, ঠিক আছে? এখন ভিন্ন কালার, তাহলে আলাদা আলাদা ভাবে করছে। হিউজ অনেক সময় আইকনের মধ্যে থাকে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের লং শেডো। এখানে আইকন পাচ্ছি না, কিন্তু অনেক সময় থাকে, ঠিক আছে? তো এটা না হয়তো যদি থাকে কথা বলতাম, কিন্তু নাই, থাকলে হয়তো কথা বলতাম। মানে আইকনটা আপনাকে বানাইতে হবে, ওটা আপনি এই সেম নিয়মে সেটা দিতে হবে, এটা আর কি। আবার যদি মনে করেন যে কোনো একটা শেপের ভিতরে সেটুটা দেখতে পাচ্ছি, তাহলে সেই শেপটা বানাইতে হবে। তো শেপটা আপনি মনে করেন এখান থেকে রাউন্ড রেক্টাঙ্গুলার শেপ নিলেন, কন্ট্রোল এন্টার। লেয়ার তো অবশ্যই নিতে হবে, কিছুটা লাইট, ওটা এক্সপ্রেস, কন্ট্রোল। এটা কিন্তু আলাদা একদম, হ্যাঁ, পেছনে পাঠাই দিই। ওকে, এখন এটা ঠিক উপরে আছে এই লেয়ারটা, তাই তো? মাস্কিং করার কমান্ড কি যেন ভাই? কন্ট্রোল অল্টার জি। মাস্কিং করে ফেললাম, তার মানে এটা এটার ভেতরে ঢুকে পড়বে। চাইলে আপনি এটার মধ্যে আলাদাভাবে একটা লং শেডো দিতে বা ড্রপ শেডো দিতে পারেন, এটাকে আরোটা হাইলাইটেড করার জন্য, ঠিক আছে? খুবই হালকা করে দেন, তাহলে আপনি এরকমও লং শেডো বানাতে পারবেন, যে আরো হালকা হবে করা যায়, বা একটুকু থাকবে, থাকুক, মনে থাকবে। তাহলে এই লং শেডোর ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে। এবং যখনই আমরা প্রেজেন্টেশনের কথা ভাববো, বিশেষ করে লোগো ডিজাইনে, এরকম ফ্ল্যাট ভাবে যদি আপনি প্রেজেন্টেশন করতে চান, তার মানে লং শেডো দিলে দেখতে অনেক ভালো লাগে। এখন একটা প্রশ্ন এখানে আসতে পারে যে আমরা কি লং শেডো যেভাবে তৈরি করব, পরবর্তীতে কি অন্য লোগো আনলে আবার কি এরকম প্রথম থেকে করতে হবে? না, আমরা স্মার্ট অবজেক্ট সম্পর্কে জানি তো, মনে রাখেন এটা। আপনাদের এই কাজটা আপনাদের কোনো একটা নেক্সট ক্লাসে বা একটা ক্লাসে দেখাই দেবো, যে কিভাবে আপনি একটা কাজ তৈরি করার পরে
ওই একই কাজে অন্য টেক্সট, একই কাজে অন্য লেখা, অন্য কোনো কিছু হয় না, জাস্ট ছাড়বেন, তৈরি হয়ে যাবে অ্যাজ লাইক অ্যাকশন। থ্যাংক ইউ, এই তো বুঝে গেছে। নেক্সট হচ্ছে, এটা আরেকটু মজার, এই ধরনের শেডু আমরা লং শেডু যেভাবে তৈরি করছে ওভাবে তৈরি করতে পারেন, চাইলে আপনি এখন যেটা দেখাবো এই নিয়মও করতে পারেন, এটা আরেকটা নিয়ম আর কিছুই না। ঠিক আছে, তো এখানেই করি নাকি? দেখতেছে হচ্ছে গ্রাফিক ডিজাইন, গ্রাফিকই থাকুক। ওকে, একটা কালার লাইট কালার দিই বা হোয়াইট কালার দিই, কোনো সমস্যা নেই। এটুকু বুঝছেন তো সবাই? আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, এটারও সেম আগের নিয়মে ডুপ্লিকেট করে ফেলি, এবং ডুপ্লিকেট করা যেটা হয়েছে ওটা আমরা হাইডেন রাখি, আর নিচেরটার মধ্যে আমরা হালকা কালার টালার কিছু একটা দিই। ঠিক আছে, ওকে। তো এখন কি করতেছে খেয়াল করেন, কন্ট্রোল টি দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন, যদি মুভ করেন মুভ, যদি না নিচে নামান নিচে, যদি বড় করেন বড়, মানে যে কাজটাই করবেন এই কাজটাই পরবর্তীতে কন্টিনিউ করবে কন্ট্রোল টি দেওয়ার পরে। আর কোন কমান্ডে কন্টিনিউ করবে, যখন কন্টিনিউ করবে বলতেছি, আবার বলতেছি, মানে কন্ট্রোল টি দেওয়ার পরে আপনি যা করবেন পরবর্তীতে যদি কন্টিনিউ করতে চান তাহলে দিতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অল্টার টি। ঠিক আছে, আমি দেখি, আমি শর্টকাটটা ভুলে গেছি, দেখি অনেকদিন দেওয়া হয় না। তো কন্ট্রোল টি দেওয়ার পরে আমি জাস্ট একটু নিচে নামাইলাম 1 পিক্সেল, আর একটু ডান দিকে নিলাম। দেখছেন আপনারা সবাই? এত করে অল্ট্রা কন্ট্রোল টি, অল্ট্রা কন্ট্রোল শিফট আছে কিন্তু বলতে ভুলে গেছি। এই যে দেখছেন, তাহলে আপনাকে কষ্ট করে রোটেট করা লাগলো না, এভাবে আপনি চাইলে করতে পারেন। ঠিক আছে, দেন কাজ শেষ, ওটা শো করে ফেলেন। আপনি যদি মনে করেন কন্ট্রোল টি দিয়ে এগুলো ফেলে দেন, কন্ট্রোল টি দিয়ে এটাই দেখাই, হ্যাঁ সমস্যা নেই তো। আচ্ছা, কন্ট্রোল টি দিয়ে আপনি কি করছেন, বড় করছেন, একটু অ্যাপ্লাই করছেন, এখন আবার এটা দেখি তো কি হয়, কন্ট্রোল অল্টার শিফট টি, উপরটা আপনি কালার চেঞ্জ করেন, বুঝতে সুবিধা হবে। এক ধরনের ভেতর থেকে বেরোয় আসবে, এটা এক ধরনের শেডো হিসেবে বলতে পারবেন। মানে এটা স্যার কন্ট্রোল টি ধরো ডাইনে নিলে ডাইনের মতো হবে। যা 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 করবেন, এমনকি আপনি যদি এরকম করেন, আমি সব ফেলে দিই, আবারও ছোট করতেছি, বড় হয়ে গেছে মনে হচ্ছে। ওকে, কন্ট্রোল টি দেওয়ার পরে মুভ করছি, দেখুন অল্টা কন্ট্রোল টি, সরি শিফট টি, এই যতটুকু ডিস্টেন্সে করছে, আমি 1 পিক্সেল তখন করছি, তখন 1 পিক্সেল হয়েছে, এখন তো দুনিয়ার পিক্সেল নিয়ে করতেছি। মজার না একটা, এক ধরনের ম্যাজিকের মতো। তো এটা দিয়ে আপনি এই ধরনের যে কোনো কিছুর খুবই ফাস্ট শেড বানাইতে পারবেন। আমরা অনেক সময় দেখে অবাক হয়, বিশেষ করে একটা শব্দ শুনলে গ্রাফিক ডিজাইনার যারা, খুবই ইন্টারেস্ট ফিল করি আমি নিজে সহকারে। 3D শব্দটা যখন শুনি খুবই ইন্টারেস্ট ফিল করি, এবং এই ইন্টারেস্ট ফিল করার পরবর্তীতে বহুদিন বিষয়টাকে লালন করার পর আমি নিজেও, আমি যখন শিখছি তখন ওই 3D শব্দটা শুনলে একটা আলাদাভাবে ইন্টারেস্ট কাজ করতো, কি 3Dটা কি, বা 3Dটা আসলে সবসময় শুনতাম অনেক কিছু ভিজুয়াল কিছু একটা। এটার উপরে আমি কিন্তু অনেক টাকা খরচ করে কোর্সও করছি, মানে 3D ইন্টেরিয়র ডিজাইনের উপরে। ঠিক আছে, যে বিভিন্ন ধরনের, যে বিভিন্ন বাসার ডিজাইন করার আগে যে বাসা কি করতে হয়, ইন্টেরিয়র ডিজাইনারের কাছ থেকে ডিজাইন করতে হয় না, কারণ আপনি একটা রুম ডেকোরেট করার পর যদি ক্লায়েন্ট এসে বলে লাইটের পাওয়ার বেশি হয়েছে, এই বোর্ডটা এখানে হয়েছে কেন, এগুলো কি পসিবল, মানে তখন ইনস্ট্যান্ট চেঞ্জ করে না। যে ইন্টেরিয়র ডিজাইনের কাজ হচ্ছে যে ইনভেস্টমেন্টটা সে করবে তার আগে তাকে একটা ভিউ দেখানো, যে রুমের খাট কোথায় পড়বে, খাটের ধরন কেমন হবে, সুইচ কোথায় পড়বে, আলমিরা কোথায় হবে, তারপর লাইট কত পাওয়ার হবে, সিলিং এর কালার কি হবে, টোটালি একদম দেখলে আপনি বিশ্বাস করবেন না যেটা আসলে ফেক, মানে একদম রিয়েল। আপনারা সার্চ দিয়ে দেখেন যে 3D ইন্টেরিয়র ডিজাইন, দেখবেন যে কি ধরনের রুমের ছবি আসলে মনে হবে মানুষের সত্যিকারের কোনো রুমের ছবি, কিন্তু টোটাল বিষয়টাই হচ্ছে ফেক, একটা সফটওয়্যারের মাধ্যমে করা যায়। তো যাই হোক, আমরা এরকমই 3D একটা টেক্সট দেখলাম, কিন্তু আসলে নর্মাল 2D শেপ থেকে করা। এবার চলে যাচ্ছি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা হবে, যদিও এটা দিয়ে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদেরকে কখনো কখনো বিভিন্ন ধরনের মানে সিনারির ছবি প্রিন্ট করতে হয়। যেমন ধরেন একটা এক্সাম্পল, রিসেন্টলি আমার যেটা জানা আছে আর কি, এই যে নদীর ওখানে যে ব্রিজ, দ্বিতীয় ব্রিজের এখানে একজন জমি দিবে মসজিদের জন্য। তো বাইরের এক সংস্থা, ওনারা চাইতেছে যে এই পুরো জমিটার ছবি তুলে পাঠান, বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি এবং রোডের ছবি, ভিডিও পাঠান। তাই এরকম অনেক সময় কিন্তু ফুল ছবি প্রিন্ট করতে হয়। কথা জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি। একটা সময় আগে ছিল যে বিভিন্ন প্রোগ্রাম, যখন ফ্যামিলি প্রোগ্রাম হইতো, মানুষ কিন্তু ওই রিল ক্যামেরাদের ছবি তুলতো। যারা অনেক ছোট তারা হয়তো চিনবেন না, যারা একটু সিনিয়রদের জিনিসটা বুঝতে পারবে যে রিল ক্যামেরা, রিল, ঠিক আছে। তো নির্দিষ্ট একটা পরিমাণ ছবি তোলা যায়, তো 20টার মতো না কয়টার মতো জানেন? হ্যাঁ 34টা এক্স্যাক্টলি তোলা যেত। এখানে যদি আপনি বলেন যে এটা দাঁড়াও তুলতেছি, সে একটু উল্টাপাল্টা করছে, এটা ওই ফোন না যে আপনার কিনা কাটা আবার করবে, অসুবিধা কি, আরো 3-4টা তুলি, এই অসুবিধা কি শব্দ নাই, ওটা তুলছেন, ওটা রিল শেষ।
রিল শেষ। তো এরকম কিন্তু হয়েছে। তো এখন এই আগে মানুষ এরকম রিলে ছবি তুলে মানুষ জন্য জমায় রাখার জন্য কি করতো, অ্যালবাম রাখতো। আগে ধরো মেমোরি টেমোরি ওরকম ছিল না, ফোন ছিল ওরকম বড় ফোন ছিল না। তো এখনকার ছবি বেশিরভাগই প্রিন্ট কেউ করে না, কোথায় রাখে, ফোনে জমায় রাখে, এখন গুগল ড্রাইভে জমায় রাখে, পিসির মধ্যে জমায় রাখে, ল্যাপটপে জমায় রাখে, প্রিন্ট করে না। তো কখনো যদি গ্রুপ ছবি প্রিন্ট করার প্রয়োজন হয় তখন আমরা কিভাবে করব এটা নিয়ে কথা বলতেছি। তো এখন ধরেন এই যে ছবিটা, এই ছবিটা হচ্ছে একটা পোর্ট্রেট ছবি, এটাকে পোর্ট্রেট বলে না? আর যারা এমএস ওয়ার্ড জানে এটাকে কি বলে? থ্যাংক ইউ, ল্যান্ডস্কেপ। তাহলে এখন এই পোর্ট্রেট ছবিটা যদি আমি প্রিন্ট করতে চাই, মনে করি এটা পুরো ছবিটা প্রিন্ট করব আমার প্রয়োজনে, তো এখন কোন পেপারটাতে করবো, প্রশ্ন একটা এখানে আসে। তাহলে আমি ধরে নিলাম 3R করবো। ওকে ফাইন, 3R সাইজ জানা আছে নিশ্চয়ই, ইঞ্চি হবে 3.5-5, মনে আছে সবার? 300 রেজলিউশন দিলাম, ওকে ডান। এখন এই ইমেজটা নিয়ে আসি আমি, আমি বুঝতে সুবিধার জন্য আপনাদের একটা কালার করে নিয়েছি। কালার করে নিতে হবে না, কেন কালারটা করছি এটাও বলে দিই, কেন বুঝতে সুবিধা হবে। আমার এটার বাউন্ডারিটা হচ্ছে সাদা। এখন আমি সাদা বাউন্ডারিওয়ালা একটা ইমেজ নিয়ে এসে যদি সাদা ব্যাকগ্রাউন্ডের উপর নাড়াচাড়া করি, আপনার কাছে মনে হবে বাউন্ডারি আছে না নাই, সেজন্য এটা কালার দিচ্ছি। কিন্তু আপনারা দিবেন এমনটা না। তো যাই হোক, আমি নিয়ে আসি এটা। এখন এই ইমেজটা আমি যদি প্রিন্ট করতে চাই, অল্টার শিফট ধরে তো অবশ্যই ছোট করব। আমি দেখতে পাচ্ছি এখানে আরেকটু ছোট হবে, আরেকটু বড় হবে। এই কখনো কখনো পুরো ইমেজটাকে প্রিন্ট করা যায় না, দেখছেন পাত করতেছে না? এখন যদি আপনি বেশি ছোট করেন তাহলে 100% প্রিন্টটা আসবে, আবার সাদা অংশ থেকে যায়। তাহলে কি আপনি অল্টার এই টান দিবেন? মানুষের ফেস হলে আর জায়গা থাকবে? তাহলে কি করণীয়? তাহলে আপনি বলতে পারেন তাহলে আপনি মাইনা নেন, এইটুকু বাদ গেলে কি হয়েছে, তার ছবি তো পুরোটাই আসতেছে। মাইনা নিন, মাইনা নিলে তো সবকিছুই সহজ। আর না মাইনা নিলে যে আমার সবটাই প্রিন্ট করতে হবে, কোনো অংশ, বিশেষ করে ডকুমেন্টের কথা বলতেছে, যা সার্টিফিকেট স্ক্যান করছেন ডকুমেন্ট একটা, এখানে আপনি কোনো কিছু বাদ দেওয়ার কিছু আছে যে মাইনা নেন বর্ডারটা চলে গেছে, কি হবে, লেখা তো আছে, সার্টিফিকেট পুরোটা থাকা লাগবে না? কাউকে যদি আপনি সার্টিফিকেট পাঠান অফিসিয়াল কোনো কাজের জন্য, তো সার্টিফিকেট পুরোটা থাকা লাগবে না? তাহলে কি করবেন? পরে আরেকদিন, হ্যাঁ আরেকদিন, ঠিক আছে। আমরা সার্টিফিকেট যে বিষয়টা বলতেছিলাম যে স্ক্যান করলে বাদ যায়, তো এখন পুরো ইমেজটা যদি আমার রাখতে হয় কি করণীয়? এক্ষেত্রে করণীয় হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে যে বাড়তি যে এরিয়াটা, ওটা একটা ব্যাকগ্রাউন্ড এরিয়া সাধারণত থাকে পুরো ছবি যখন আমরা প্রিন্ট করি। বাড়তি এরিয়া মানে কি, ব্যাকগ্রাউন্ড এরিয়া থাকে। তখন সেই জায়গাটা কিভাবে ফিল আপ করা যায়, এটা একটা ওয়ে, এটাই সবচেয়ে বেস্ট ওয়ে আমার কাছে মনে হয়। তো ফিল আপ করার জন্য আপনি সিলেকশন টুলে ওই ফাঁকা জায়গাটা সহ আরেকটু বেশি ছবি থেকে নিয়ে কি করবেন, সিলেক্ট করবেন। তারপরে আপনি শিফট F5 একটা কমান্ড আছে, এটার নাম হচ্ছে ফিল কমান্ড, শিফট F5। এটা দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন, অন্যগুলো আমাদের তেমন একটা কাজে লাগে না, কারণ প্যাটার্ন হিস্ট্রি এগুলো নিয়ে আমরা কাজ করি না, অপাসিটি এগুলো নিয়ে আমরা সবসময় ব্যবহার করি। এটা হচ্ছে মেইনলি অ্যাওয়ার, কন্টেন্ট অ্যাওয়ার, জাস্ট ওকে। সে অটোমেটিকলি এটা একটা মিলিয়ে দিবে, এমন টান দিয়ে চ্যাপটা করছে, ঠিক আছে। সেম ভাবে শিফট F5, যেটা শিফট F6 এর সাথে আছে, ওকে। আবার আপনি যদি ট্রাই করেন যে এই ছবিটিকে ভ্যানিশ করতে পারবে, দেখে তো সিলেক্ট করে শিফট F5 বারবার 6 দিতেছি, কিছুটা। যারা না দেখছে তারা মনে করবে আসলে কিছু নাই, যারা আমরা দেখছি তার কাছে মনে হচ্ছে কি যেন নাই, কি যেন নাই, একটা হাহাকার চলতেছে, তাই না? কিন্তু আসলে তো আমরা দেখছি যে এখানে একজন ছিল, এখন হঠাৎ করে নাই। কিন্তু যারা হঠাৎ করে ইমেজটা দেখবে তার কাছে মনে হবে না যে এখানে কিছু ছিল না, নাই। কতটা ফাস্ট এবং কত সুন্দর করে সে ভ্যানিশ করছে। আপনি ক্লোনেস টাইম টুল দিয়ে হাজার চেষ্টা করেন, কত সময় লাগবে জানেন? মানে অনেক টাইম লাগবে, অতটা পারফেক্ট হবে না। এই তো যাই হোক, এটা ভ্যানিশ করতে আমরা চাই না, আমরা এটুকুই থাকতেছি। তাহলে তো এখন সহজ হয়ে গেছে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, নিচেটা ফেলে দিই, কন্ট্রোল টি। এখন ইমেজটা যদি 100% আপনি আনতে চান 100% আসবে। আর বাড়তি এরিয়া দুইটা তো ওই অতিরিক্ত এক্সটেন্ড করা হয়েছে সেই এরিয়াটুকু। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আপনি যে ইমেজে বর্তমানে অবস্থান করতেছেন ওই ইমেজের থেকেও এক্সটেন্ড করার পরে আপনি আপনার পছন্দের সাইজে এই কি বলে প্রিন্ট করতে পারবেন। সেটা কি, ক্রপ টুল সি, এখান থেকে আপনি সেট করেন ইঞ্চি তো অবশ্যই, উইথ হচ্ছে 3.5, 5, 300, আর পিক্সেল ইঞ্চি তো ঠিক আছে, সেফ। তো এটা নাম দিচ্ছি মনে করেন 3R, চিনতে সুবিধার জন্য এইভাবে দিলাম, ঠিক আছে, ওকে। নেক্সট টাইম যেন আমি আসলে 3Rটা পাই, বুঝছেন তো, সেভ করছি কারণ। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি সেট করে নিছে। এখন আপনি এতটুকু নেবেন নাকি একটু কম নেবেন নাকি এভাবে নেবেন নাকি এদিকে নেবেন, পারফেক্ট আছে, ওকে। এটা সিআর সাইজ কিন্তু হয়ে গেল, যেরকম ভাবে আমরা পাসপোর্ট সাইজ করছি।
ওই পেজে থেকেও আপনি চাইলে কনভার্ট করতে পারবেন, আপনি চাইলে অন্য পেজে নিয়ে ওটাকে রিসার্চ করতে পারবেন। যদি সাইডে কোনো অংশ বাদ পড়ে সেটা আবার ফিল আপ করতে চান তাহলে আপনি কন্টেন্ট নেওয়ার দিয়ে কভার করতে পারবেন। মনে থাকবে? এবার এই রিলেটেড আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আমরা যখন বিভিন্ন পাসপোর্টের জন্য বা বিভিন্ন বিষয়ের উপর আবেদন করি অনলাইনে, ভার্সিটি অ্যাপ্লিকেশনের জন্য, তো আবেদন করতে গেলে এখানে এরকম বিশেষ করে সবচেয়ে বেশি আবেদন জমা পড়া হচ্ছে জবের জন্য। বিভিন্ন ক্ষেত্রে জবের জন্য আমরা অনলাইনেই বেশিরভাগ ক্ষেত্রে এখন আবেদন করতে হয়। তো আবেদন করার জন্য এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে ছবি নির্দিষ্ট একটা সাইজে দিতে হবে, আরটা হচ্ছে সিগনেচার, এটাও নির্দিষ্ট সাইজে দিতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে যে ছবি যদি দিতে হয় নির্দিষ্ট সাইজে, এখানে যেখানে আপনি আবেদন করবেন বা যেখানে আপনি ওয়েবসাইটে যে জিনিসটা আপলোড দিবেন, ব্রাউজ করে যে আপলোড দিবেন, ওখানে নিয়ম কানুনের মধ্যে একটা অংশ লেখা থাকে যে ছবিটা কি ছবি হবে, এই জেপিজি হবে কিনা এটা লেখা থাকে। অবশ্যই সাইজ লেখা থাকবে যে 300x300, তারপরে 2 মেগাবাইট অথবা 100 কেবির নিচে আসতে হবে, এরকম একটা রিকমেন্ড থাকে। মানে ওয়েটটাও বলা থাকে যে কত কেবির মধ্যে হইতে হবে, শুধু সাইজ হলে চলবে না। তাহলে এখন যদি আপনাকে বলা হয় কথা কথা 300x300, সাথে লিখে নেয় পিক্সেল, লিখে নেয় ইঞ্চি, তাহলে আপনি কি ভাববেন? এটা একটা বিরাট প্রশ্ন না? কাকে জিজ্ঞেস করবেন? ধরেন নির্বাচন কমিশন থেকে একটা নিয়োগ আসছে, ওয়েবসাইটে একটা আসলো, নোটিশ আসলো, আপনি দেখে অ্যাপ্লিকেশন করতে গেছেন, যেহেতু গ্রাফিক জানেন, আপনি ছবির কাজও জানেন, বা আপনার এক ভাই বললো গেছেন 300x300, আর কি 300x300? কোথাও তো লেখা নাই। তো নির্বাচন কমিশনের ফোন দিবে? নাম্বার আছে বেটার নাই। তাইলে আসলে অনলাইন বেস যত ধরনের প্ল্যাটফর্মে আমরা কাজ করব, ওখানে যদি কোনো বিষয়ের উপরে নির্দিষ্ট সাইজ করে আমাকে আপলোড করতে হয়, 100% হচ্ছে পিক্সেল। ভার্চুয়াল ভিত্তিক যত ডিমান্ড আছে যে আমরা কাজ করতে চাচ্ছি, 100% পিক্সেল হবে। এটা ছাড়া সাপোর্টও করতেছে। যেমন আপনি ওয়েব ব্যানার কি হবে? পিক্সেলে হবে। যে কোনো কিছু। তাহলে 300x300 কি ইঞ্চি হবে? 300x300 কি বিলবোর্ড করবে আমার ছবি নিয়ে? তাহলে এটা 100% কি হবে? পিক্সেলে হবে। তাহলে খুবই ইজি। সি ক্রপ টুল, সাইজ এন্ড রেজুলেশন, এখানে হচ্ছে পিক্সেল 300x300 রেজুলেশন, যেহেতু অনলাইনে আপলোড হবে 72 তো অবশ্যই, দেন ওকে 300x300 দিয়ে রাখলাম, মনে থাকে। এখন আপনার যতটুকু প্রয়োজন ওইটুকু আপনি নিয়ে নিলেন, ঠিক আছে? মনে করেন এটুকু প্রয়োজন, আপনি পারফেক্ট করে সেন্টার টেন্টার ঠিকঠাক করে কিনে নিলেন। এবার কথা হচ্ছে ওই রিকোয়ারমেন্ট দ্বিতীয়টা আসছে, এবার কি ওয়েট কত হবে? ওয়েটের কথা কিন্তু থাকে। যারা অ্যাপ্লিকেশন করছেন তারা নিশ্চয়ই জানেন, যারা করেন না তারা তো জানবেন না, কিন্তু ওয়েট থাকে। ওয়েট কি? ছবির ওয়েট থাকে না? কত মেগাবাইট, 10 20 এরকম না? এখানে মেগাবাইট তো প্রশ্নই আসে না, কিলোবাইট থাকে। তাহলে আপনি যদি নর্মালি সেভ করেন, শিফট কন্ট্রোল এস যেভাবে আমরা অভ্যস্ত, ডেস্কটপ আমরা নাম দিলাম হচ্ছে 2 জেপিজি ফরম্যাট, দেন সেভ, ওকে। আমাদেরকে বলা হয়েছে কত কেবি? 100 কেবি। দেখি তো কত কেবিতে আসছে এটা। প্রপার্টিজ 77, না রিকোয়ারমেন্ট এখন কমছে 50 কেবি। তাহলে কি করা? মানে আমার কথা হচ্ছে আটকাইতে হবে তো। এখন 100 কেবি বলছে, 100 নিচে এসে গেছে, তাহলে আমরা শিখবো কি? সবসময় তাহলে 100 কেবি নিই, দেখবেন যখন প্রয়োজন তখন দেখবেন 200 হয়েছে। এখন প্রয়োজন না, এখন দেখবেন যে আপনার কাছে ধরা দিচ্ছে এখন পারফেক্ট ভাবে। তো এখন কি করা? 50 কেবির মধ্যে আসতে বলছে। আসলে অনলাইনে কোনো ডকুমেন্ট যখন আমরা আপলোড দিব, যেভাবে আমরা অভ্যস্ত সেভ এস দিয়ে, এইভাবে না। অনলাইনে আপলোডের জন্য যে সেভটা আমরা করবো, সবসময় মনে রাখবো এটা সেভ ফর ওয়েব। ওয়েবে আপলোডের জন্য এই ফরম্যাট, এইভাবে কমান্ড দিলে সবচেয়ে সহজ হবে, এবং আপনি এখানে সাইজ দেখা, ওয়েট দেখা, দেন সেভ করতে পারবেন। একটু আগে যেটা সেভ এস দিচ্ছি আমরা সেভ এস দেওয়ার পর ডেস্কটপে রাখছি, তারপরে প্রপার্টিজ দেখে শিওর হয়েছি এটা ওয়েট কত। আপনি যখন সেভ ফর ওয়েব দিবেন, আপনি এখান থেকে জানতে পারবেন কিভাবে। নাম্বার 1 জেপিজি, নাম্বার 2 300x300 পিক্সেল আছে অলরেডি, আপনি অলরেডি দেখতে পাচ্ছেন কত 14 কিলোবাইটে চলে আসছে। আমি কিন্তু কোনো কমাই নেই, বাড়াই নেই, কিছু করি না। মানে ওই যে কমান্ড শিফট কন্ট্রোল অল্টার সেভ ফর ওয়েব, এই কমান্ডে গেলে আপনার অটো কমে যাবে। এমন না যে রেজলিউশন একবারে 0 বানায় ফেলতেছে, যথেষ্ট রেজলিউশনে হ্যাম্পার হবে, কিন্তু ওয়েট দেখেন আপনি ঠিকই টার্গেট ফিল আপ করে দেবেন। এখন এসে বলতেছে 14 না 10 কিলোমিটার মধ্যে আসতে হবে, যদিও এরকম কোনো রেকমেন্ড কোথাও আছে কিনা আমি এখন পর্যন্ত শুনি নাই। তবে আপনার মনে করেন আসলো 10 কিলোমিটার, এইবার তো এখানে গিয়ে আমরা আটকেছি। তাহলে কি করা? তাহলে হচ্ছে কোয়ালিটি কমাইতে হবে। এই যে এখান থেকে আপনি ধরে একটু কমাই দিবেন। 8 কেবিতে চলে আসছে, এবার চলবে তো, নাকি 9 কেবিতে লাগবে? ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আশা করি সবাই যে কোনো ইমেজ, ডকুমেন্ট, যে কোনো সাইজে, যে কোনো ওয়েটে যদি বলে আমাকে এভাবে বানাই দাও, আমি একজন ডিজাইনার হিসেবে অবশ্যই জন্য পাবে। মনে থাকবে সবার? ঠিক আছে। এবার সেকেন্ড বিষয়, যেটা আমাদের রিলেটেড বিষয়, সেটা হচ্ছে সিগনেচার।
সিগনেচার যদি দিতে হয় আসলে আমাদের পার্সোনালি কিন্তু অনেকেরই বলতে কারোরই ওই স্ক্যানার নেই। স্ক্যানার আসলে প্রফেশনালি যারা কাজ না করে তারা স্ক্যানারটা করবে কি? স্ক্যানার সবাই চেনেন, দেখছেন কখনো? ফটোকপি মেশিন দেখছেন, বিশাল বড়। স্ক্যানারটা হচ্ছে ফটোকপির যে ঢাকনাটা থাকে ওইটার মতো আরো অনেক ছোট, A4 সাইজের চেয়ে একটু বড়। নিচের অংশটা ফটোকপির মতো এত বিশাল না, ঠিক দেখতে অনেকটা ল্যাপটপের মতো। এই ল্যাপটপের মতোই এই স্ক্যানার মেশিন থাকে। তো স্ক্যানার মেশিন দাম বেশি না, যারা প্রফেশনালি করে বছরের পর বছর ইউজ করতে পারে স্ক্যানার মেশিন। কারণ স্ক্যানার মেশিন তো এমন না যে প্রিন্ট করা যায়, যতদিন আপনি নিজে প্রেশার ক্রিয়েট না করবেন, পানি না ফেলবেন, এটা সহজে নষ্ট হয় না। যাই হোক, স্ক্যানার মেশিন শুধুমাত্র ডকুমেন্ট স্ক্যান করার জন্য, পাসপোর্ট বা আপনার যে কোনো ধরনের ডকুমেন্ট ইজিলি স্ক্যান করা যায়। তো স্ক্যান যে করে কিভাবে করে, মূলত এটার ভিতরে একটা লেজার লাইট আছে। ওই লাইটটা যাচ্ছে, আপনি যখন স্ক্যানিং কমান্ড দিবেন তখন ওই লাইটটা পুরো স্ক্রিনটার মধ্যে দিয়ে যায়, যেটা আমরা অবশ্যই দেখছি আপনার ফটোকপি দোকানে, যে লাইটটার মাধ্যমে কিন্তু আপনার বই বা আপনার কাগজটাকে সে স্ক্যান করে ফেলে, দেন ফটোকপি মেশিন থেকে সেটা সেম একটা কপি বের হয়ে আসে। সেম কাজটা স্ক্যান করলে মূলত পারফেক্ট হবে। কিন্তু আপনার যাদের স্ক্যানার নাই তারা কিভাবে করবে, তারা তো অবশ্যই ফোনে স্ক্যান করবে। ছবি তুলে করবেন অথবা নর্মালি তুল করবেন। ফোনে তো দুইটা স্ক্যান করা যায়, একটা তো ছবি তোলা, একটা হচ্ছে স্ক্যান। অনেকের মোবাইলে স্ক্যান ফিচারটাই আছে। তো আপনি সিগনেচার দিয়ে স্ক্যান করে আপনার কই যাইতে হবে, সাইজ ঠিক করার জন্য তো আসতে হবে, ফটোশপে আসতে হবে, কিছু করার নেই। তো ব্রাশ টুল বি, মনে করেন আমি ওরকম একটা স্ক্যান সিগনেচার দিতেছি, হ্যাঁ, কিছু করার নেই, এটা হচ্ছে সিগনেচার, এটা আমরা নিয়ে আসলাম এখানে। তো এখন এই সিগনেচারটা বলা হয়েছে যে 80 পিক্সেল বাই 200 পিক্সেল হবে, ওই 50 কেবির মধ্যে আসতে হবে। তখন কি করা, ওই একই কথা, সি ক্রপ টুল। কত বলছে আপনাদের, উইথ হবে একটু বেশি, তাহলে তার মানে 200, আর হাইট হবে কম 80, 72। ওকে ওকে, তাহলে আমরা এখন পারফেক্ট করতেছি। আরেকটু না, আরেকটু নিতে হবে জায়গা, হ্যাঁ। আবার মনে মনে ভাবতেছেন এই জায়গাটা বাড়তেছে নিয়ে লাভ কি, চাপাই দিই। চাপাই দিলে কিন্তু চাপবে না, কারণ হচ্ছে যেটা আনুপাতিক হারে ছোট বড় হয়। ঠিক আছে, পারফেক্ট আছে, ডান। এই হচ্ছে আমাদের 80x200 পিক্সেল। দেন সেভ এস। কত কেবি বলছিল? 200 কেবি, সরি 50 কেবি বলছিলাম নাকি 10 কেবি বলছিলাম, জানি না। সব কথা শেষ কথা হচ্ছে 1 কেবিতে চলে আসছে, প্রায় 2 কেবির মধ্যে চলে আসছে। আর কি কমাবেন এটা? আর যদি কমানো লাগে কোথায় কমাবেন? কোয়ালিটি। কোয়ালিটি। মনে থাকবে? তা আশা করি কোনো ডকুমেন্ট আপলোড দিতে যে আমাদের কাজে মনে হয় না আর কোনো বাধা আছে। এখন শুধু ওয়েবসাইটের সম্পর্কে ভালো জানলে আপনার অত ডকুমেন্ট আপলোডে নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, তো যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বিষয়। সেটা হচ্ছে এই ধরনের অনেক বড় ইমেজ যদি কারো কাছে মনে হয় কখনোই এটা আসলে ওইভাবে ফিল আপ করা পসিবল, এত বড় ফাঁকা জায়গা কি সে অটো ফিল আপ করতে পারবে? জানতে ইচ্ছা করতে পারে, তাও একটা ছোট্ট ওয়ে দেখে রাখি, যদিও এই ওয়েটা আপনাকে সন্তুষ্ট করবে না, তারপর দেখে রাখতেছে। এটা হচ্ছে যে আপনারা হয়তো ট্রাই করতে পারেন যে এত বড় ফাঁকা আছে, সেটাও কি ফিল কমান্ডে কাজ হবে? না, কাজ হবে না। এত বড় একটা ওই যে পাশ থেকে আনবেই তো, তার তো সোর্সিং সাইডে হচ্ছে এই পাশে। তার মানে কি করা, তার মানে হচ্ছে আপনি এই অংশটাকে সিলেক্ট করে কন্ট্রোল-T দিয়ে চাইলে আর কি ওই টান দিয়ে বড় করে দিতে পারেন। স্পষ্ট বোঝা যাচ্ছে যে টান দিচ্ছেন। কিছু করার নেই, যদি এরকম কখনো এরকম মনে হয় যে অত বড় ফাঁকা অংশকে আমি ফিল আপ করতে পারবো, পারবেন, ওইভাবে টান দিই। ঠিক আছে, এবার আমরা আরো একটা মজার টপিকে চলে আসছি। এই ধরনের কাজকে বলা হয় গ্রাফিক্স ডিজাইনের ভাষায় ইনফোগ্রাফিক্স। এবং যারা কর্পোরেট লেভেলে বড় বড় জব করেন এবং তাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্টের উপরে প্রেজেন্টেশন দিতে হয়, তো এই প্রেজেন্টেশন যে দিলেন আপনি পাওয়ার পয়েন্টের মাধ্যমে, বিভিন্ন স্লাইড, এই যে পেজ নিয়ে নিয়ে, পাওয়ার পয়েন্টের তো পেজগুলোরে কি বলে, স্লাইড বলে। তো ওই স্লাইডের মধ্যে যে ডিজাইনগুলো থাকে, বিশেষ করে শেপের ডিজাইনগুলোকে এই যে ইনফোগ্রাফিক্স বলা হয়। যারা এমএস ওয়ার্ড জানেন, পরবর্তীতে গ্রাফিক্সটা শিখছেন, এবং এমএস ওয়ার্ডের বিশেষ করে পাওয়ার পয়েন্টের উপর দক্ষতা যাদের আছে, তারা চাইলে এই ধরনের বড় বড় প্রেজেন্টেশন এই গ্রাফিক ডিজাইনের মাধ্যমে ডিজাইন তৈরি করে পাওয়ার পয়েন্টের মাধ্যমে সেই টেমপ্লেট তৈরি করতে পারলে আপনারা কল্পনা করতে পারবেন না কি লেভেলে আর্নিং হবে। বিশেষ করে গ্রাফিক ডিজাইনের বিভিন্ন যে মার্কেট আছে, গ্রাফিক ডিজাইন যেরকমভাবে সেল হয় বা এরকম কাজ পাওয়া যায়, যারা এরকম টেমপ্লেট বানায়, গ্রাফিক ডিজাইনও জানে, পাশাপাশি টেমপ্লেট বানায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে, তাদেরও সেল অনেক বেশি। কারণ তারা তো উভয় বিষয়ে এক্সপার্ট। একটা হচ্ছে পাওয়ার পয়েন্টে আগে থেকে এক্সপার্ট, দেন গ্রাফিক ডিজাইন এক্সপার্ট হওয়ার পরে এখান থেকে সে ডিজাইন তৈরি করে পাওয়ার পয়েন্টের জন্য বিভিন্ন ধরনের টেমপ্লেট সে বানায়। আবার আপনি অনলি পাওয়ার পয়েন্ট জানেন, টেমপ্লেট বানাবেন, কিন্তু গ্রাফিক্সের নলেজ ছাড়া তো অত হাই কোয়ালিটির টেমপ্লেট আপনি বানাতে পারবেন না। এখন টেমপ্লেটের মধ্যে বিভিন্ন বিষয় ফুটায় তোলার জন্য যে ডিজাইনগুলো প্রয়োজন হয়, এই ডিজাইনগুলোর নামই হচ্ছে
ইনফোগ্রাফিক্স। আজকে যে ইনফোগ্রাফিক্স নিয়ে কথা বলতেছে একদম বেসিক এবিসিডি বলতে পারে, ঠিক আছে? এটা একটা বিশাল জগৎ। যারা এই সেক্টরটাতে আছে তারা শুধু এটা নিয়ে কাজ করে। আপনি টেমপ্লেট বানাবেন, দুদিন পরে আপনি টি শার্ট বানাবেন, তা হবে না। টেমপ্লেট ডিজাইনার গ্রাফিক ডিজাইন জানে, উনি শুধু এটা নিয়ে নামবেন, এবং এটাতে প্রচুর কাজ আছে। কোম্পানি যতদিন থাকবে আপনার ততদিন কাজ আছে। কোম্পানি না থাকলে দুনিয়া ব্যবসা বাণিজ্য চলবে কিভাবে? কোম্পানি আছে মানে তো হচ্ছে যে আপনার টেমপ্লেটের দরকার আছে, কারণ নতুন একটা প্রোডাক্ট আনতেছে, নতুন একটা প্রজেক্ট রান করবে। তা বসদেরকে অবশ্যই আগে একটা কি করতে হয়, উপস্থাপন করতে হয়। আগে একটা সময় ছিল বোর্ডে লেখা, হাতে কলমে বুঝায়া, লেকচার দিয়ে তারপরে বোঝানো হতো। এখনকার সময় কি দিন আছে নাকি? পুরা জার্নিটা আপনি কিভাবে করবেন আপনাকে অবশ্যই টেমপ্লেটের মাধ্যমে দেখাইতে হবে বসকে। তো এই ধরনের টেমপ্লেট যারা কেনে, বেশিরভাগ হচ্ছে কর্পোরেট অফিসের লোক, তারা তো অত সময় নাই যে একটা টেমপ্লেট সে নিজে বানায় তারপরে বসের সামনে। কারণ টেমপ্লেটের তথ্য দিতে দিতে তার জান বের হয়ে যায়, প্রজেক্ট স্টাডি করতে করতে যার জান বের হয়ে যায়, টেমপ্লেট বানাবে কখন? তারা কি করে, বেশিরভাগই টেমপ্লেট কিনে নেয়, বুঝতে পারছেন? তো এরকম টেমপ্লেট বানানোর যদি কারো আগ্রহ থাকে, তারা এই টপিকটাতে হয়তো ইন্টারেস্ট দিতে পারে আর কি। যাই হোক, এটা খুবই সিম্পল, দেখে মনে হবে প্রত্যেকটা অবজেক্টই 3D, আসলে কিন্তু ওরকমই না, নর্মাল শেপ দিয়ে। ঠিক আছে, আসেন। কোনো কিছুই না, শুধু লাইটের কম বেশি, আর কিছু না। ধরেন আমি একটা কালার নিলাম, এখানে ধরেন এই কালারটা ফিল, এটুকু বুঝছো সবাই? কপি করলেন, কন্ট্রোল টি চাপান, কন্ট্রোল এবং শিফট ধরে তুলে দেন, এই কন্ট্রোল এল একটু ডিপ করে দিলেন, তারপর এটাকে কপি করলেন, কন্ট্রোল টি ফ্লিপ, কন্ট্রোল এন, এটাকে একটু লাইট করবেন একটু বেশি, ওকে। এটা আবার এই পাশে নিয়ে আসলেন, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, এটাই শুধু লাইট ডিপের কাজ। এটা আমাদের গ্রাফিক ডিজাইনারদের জন্য এই ধরনের কাজ কোনো কাজই না। এবার এর পেছনে একটা শেডও দেখতে পাচ্ছেন, এটাই নেন না, কন্ট্রোল এল, বড় বড় রাখেন, কন্ট্রোল লেফট ব্র্যাকেট, কাজ শেষ, গ্রুপ করে ফেলেন। এই তো, এখন এইভাবে আপনি যত ইচ্ছে তত এই ধরনের শেপ দেখলেও বুঝবেন, বানাইতেও পারবেন। কঠিন একদম না, মনে থাকবে? ঠিক আছে, চলে যাচ্ছি আমাদের এবার এখানে দেখেন, এর মধ্যে আর একটু কাজ আছে। যেমন ধরেন এখানে একটা শেডও দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে না কাটা, মানে শেপটা কাটা এরকম মনে হচ্ছে তো, আসলে কিছুই না। আসেন, এখানে একটা পেজ নেই, ধরেন আমরা এখান থেকে একটা শেপ নিলাম, কন্ট্রোল এন্টার, লেয়ার তো অবশ্যই আপনার পছন্দের কালার, যে কোনো একটা কালার নিলেন, ফিল, কন্ট্রোল, তো অর্ধেকটা কাটা ফেলি, অর্ধেকটা থাক। এখন ওই শেরুটা দিতেছে, শেরুটা দুইভাবে বানানো যায়। একভাবে হচ্ছে যে আপনি এখানে একটা শেপ নিলেন, লেয়ার নিলেন, গ্রে কালার যেটা শেডুল কালার, ফিল, কন্ট্রোল ডি, তারপরে ফিল্টার থেকে ব্লার, গুশন ব্লার, মনে করেন এটা, তারপরে সিলেকশন টুলে অর্ধেকটা ডিলেট। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে ব্রাশ দিয়ে বানানো, একটা মিনিট। আরেকটা ওয়ে হচ্ছে ব্রাশ দিয়ে আপনি চাইলে বানাইতে পারবেন, কিভাবে দেখাচ্ছি। কন্ট্রোল ডি, ব্রাশ দিয়ে সেটা আপনার বানাইছেন লেয়ার, ব্রাশ টুল বি, চেনেন, রাইট ক্লিক, সফট, এই যে শুধু ক্লিক, এই তো হয়ে গেল। লম্বা করেন, এই, তারপরে তো অর্ধেকটা ডিলেট টিকটকে বলছে, এখনো বলতেছে। কন্ট্রোল ডি, আর একটু বেশি কাটবেন, কন্ট্রোল ডি, শেষ। এবার কাজ কি, এটার উপরে রাখা, আর এই জায়গায় একটু তাকায় থাকেন, মাল্টিপ্লাই করতেছে, দেখতে ভালো লাগবে। এখন আপনি এই যে যত ইচ্ছা তত কপি করেন, কোনো সমস্যা নেই। এই তো কাটা। কারো কাছে যদি দেখে মনে হয় যে স্যার কাটা তো দেখছি এক জায়গায়, একটু বাঁকা, বাঁকা মানে কি কন্ট্রোল টি দিয়ে এভাবে বাঁকা করছে, প্রশ্নই আসে না। আপনি বাঁকা পেন টুলে করতে হবে, কন্ট্রোল এন্টার, বাঁকা। বাঁকাটার মধ্যে এগুলো সোজা দিলে লাভ হবে, ওটাকে আপনি রোটেট করে দেন, এই যে ঠিক যেভাবে আছে, একটু ছোট করলে ভালো হবে, সরি, ডান। রোটেটটা হয় না, এই যে দেখে করতে হবে, পারফেক্ট। তাহলে আপনি এভাবে করতে পারবেন, কোনো অসুবিধা নাই। দেখে মনে হবে কি কাটা। ইনফোগ্রাফিক্সের কাজগুলো এরকম, মানে একটা আর্ট আছে, বাট জিনিসটা সহজ যদি বুঝতে পারে। এখানে কি করা হয়েছে তাহলে, এখানে একটা কর্নার শেপ পাইছে, এইরকম শেপ তো নাই এখানে, আপনারা খুঁজেন, এখানে কোথাও নাই এই টাইপের। তার মানে আমরা একটা বিষয় সম্পর্কে বিস্তারিত জানবো, তারপরে আমরা এটাতে আসতেছি। এখানকার যে শেপগুলো আমরা ড্র করি, এই শেপগুলোর কি বলা হয় জানেন তো? পাত। এগুলোর কি বলা হয়? পাত। এর রেক্টাঙ্গুলার একটা পাত ড্র করলাম, কন্ট্রোল এন্টার দিলে পাত সিলেকশন হবে, তারপরে লেয়ার নিলে লেয়ার হবে, ফিল কালার করলে ফিল হবে। তাহলে মূলত এটার উৎপত্তি হচ্ছে পাত থেকে, ক্লিয়ার?
আচ্ছা, পাথ ড্র করার সময় আদানটা শেষ হোক। আমরা এই যে ড্র করলাম এটা একটা কি বলতেছি, পাথ। Path. পাথকে কিন্তু আমরা সিলেক্ট করতে পারি, সিলেকশন না, সিলেক্ট একটা, সিলেকশন একটা। কন্ট্রোল এন্টার দিলে যে ঝিঝিটা আসে এটা হচ্ছে সিলেকশন, আর সিলেক্ট মানে হচ্ছে ধরা। এই যে পাথ সিলেকশন টুল, এই যে ধরলাম, যখনই ধরলাম এটার চারপাশে চারটা বক্স টাইপের কালো আসছে, ফোটার মতো দেখতে পাচ্ছি, কিন্তু কন্ট্রোল টি দিলে যে বক্সটা আসে ওইটা না, কিন্তু কন্ট্রোল টি দিলে আটটা আসে, চার কর্নারে চারটা, মাঝখানে চারটা, এবং ওই বক্সটা কিন্তু ফিল্টার নাই, মানে ওই বক্সটা মানে রেক্টাঙ্গুলার বক্স না, এই বক্সটা। এই বক্সটার নাম জানেন? বাউন্ডিং বক্স। এই বাউন্ডিং বক্স আসলে আপনারা চাইলে ছোট করতে পারেন, বাউন্ডিং বক্স ধরলে বড় করতে পারেন, আপনি করতে পারেন। যখন পাথ সিলেকশন করলে আপনি ধরবেন, ওই বক্সগুলোর নাম কিন্তু হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, নাম পরিবর্তন। কন্ট্রোল টি দিলে যে বক্স আছে সেটার নাম হচ্ছে বাউন্ডিং বক্স, ওই বক্সগুলো একটু বড় থাকে, ফাঁকা থাকে। আর যখন আমরা সিলেকশন টুলে সিলেক্ট করি, ওই বক্সগুলো থাকে বড়াট এবং সাইজে ছোট। ওখানে তখন ছিল আটটা, এখন আছে চারটা। এটার নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। তো আপনি যদি মনে করেন যে পাথ সিলেকশন টুলে পাথকে মুভ করবেন, মানে কালার করার আগে, লেয়ার করার আগে মুভ করতে পারতেছেন, হঠাৎ ধরে সেটা কপি করতে পারতেছেন। এখন আপনি চাচ্ছেন স্পেসিফিক অ্যাঙ্কর পয়েন্ট ধরে আপনাকে সেটা আবার মডিফাই করতে ইচ্ছা করতেছে, তাহলে ডিরেক্ট সিলেকশন টুল, ওই কর্নারটাকে টাচ করবেন যে কর্নারটা আপনি কাজ করতে চান, দেন আপনি এই কর্নারটা আপনার মতো করে মুভ করতে পারবেন। এটা এদিকে, তারপরে এটা এইদিকে, তারপরে এটা এখানে, তারপরে এটা ওখানে, এভাবে আপনার মতো করে ফুল কাস্টমাইজ করার সুযোগ কিন্তু আপনার সামনে চলে আসছে। বুঝতে পারছেন সবাই? দেন কন্ট্রোল এন্টার, তখন তো এটা শেপ হবে। প্রশ্ন হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্টটা দরকার নেই, তখন কি করা যায়? প্যান্টুলের ভেতরে থাকা আরো একটা টুল, 3 নাম্বার যে টুলটার নাম হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এটাতে জাস্ট টাচ করবেন, ডিলেট হবে। সরি, প্লাস ডিলেটটা হচ্ছে 4 নাম্বারটা। এই যে। আবার এখানে অ্যাড করতে ইচ্ছা করতেছে, এই যে যখন নিয়েছিলাম দ্বিতীয়টা, তৃতীয়টা অ্যাকচুয়ালি, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল ক্লিক করলে অ্যাড হবে। তো ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আপনি চাইলে এটাকে আবার কাস্টমাইজ করতে পারবেন। ও মা, টান দিকে দেখতেছেন রাউন্ড হচ্ছে, কিন্তু আপনার দরকার কি? কর্নার। তাহলে কনভার্ট ক্লিক করলে কনভার্ট হবে। আবার কনভার্ট হয়ে আসছে, রাউন্ড করার ইচ্ছা করতেছে, টান দেন, রাউন্ড হবে। আবার রাউন্ড আছে, কর্নার করতে ইচ্ছা করতেছে, কর্নার হবে। আবার রাউন্ড হবে, ওই একটা টুলে নাম হচ্ছে কনভার্ট। ঠিক আছে? আর কাজ শেষ। সবাই তো জানেন কন্ট্রোল এন্টার, লেয়ার হবে, কালার হবে, লেয়ার হবে, কালার হবে, কনভার্ট, এটা শেপ হয়ে যাবে। তা আপনি যদি ওরকম অ্যারো টাইপের শেপ বানাতে চান, খুবই ফাস্ট, খুবই ইজি, রেক্টাঙ্গুলার, প্যান্টুলের ভেতরে থাকা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিরেক্ট সিলেকশন টুল, তারপরে কনভার্ট, তারপরে কন্ট্রোল এন্টার, তারপরে তো লেয়ার, কালার ফিল, এগুলো সব জানেন, কন্ট্রোল পারবেন সবাই? তার কোনো কোয়েশ্চেন আছে আপনাদের এখানে? একসাথে অনেকগুলো, এখানে তো এটা আলাদা, হ্যাঁ, এই যে আলাদা, জাস্ট একটা এক্সাম্পল দিই। এই যে এটা আলাদা, আর এটা আমি একটু ফেলে দিই, মনে করেন এই, তাহলে এটা আলাদা, খেয়াল করেন, হ্যাঁ। এই যে একটা প্যাকেজ করলাম, দুইটাই করতেছি, আলাদা সিলেক্ট করে কন্ট্রোল টি, শিফট কন্ট্রোলটা ধরে এরকম ভাবে করতে। আর ওই শেপটা দিলে এরকম ভাঁজ মনে হবে, আর কিছু না। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আরো একটা বিষয় বলে রাখি পাতের ব্যাপারে। আপনারা যে ড্র করতেছেন, এই যে রেক্টাঙ্গুলার, ওভাল বা ইলিপস, যে কোনো একটা কিছু, এই পাতের উপরে কিন্তু লেখা যায়। পাতের উপরে লেখা যায়, যদি লিখতে চান টাইপ টুল ক্লিক করেন, লিখতে পারবেন। লেখার সাইজ ছোট করেন, তাহলে অনেক লেখা লিখতে পারবেন। এই যে এখন বলতে পারেন শুধু কি এটার মধ্যে? না, এমন কোনো পাত নাই যেটার মধ্যে আমরা লিখতে পারবো না। পেন টুলে করছি না, এটার মধ্যে লিখতে পারবো, ক্লিক করেন। তার মানে সব কাস্টম শেপ টুলে থাকা যত ধরনের শেপ আছে সব কয়টাতে লিখতে পারবো। এক্সাম্পল দিই, সরি, এই যে কিভাবে লিখবো? টাইপ মানে পাথ ক্লিক। প্রশ্ন হচ্ছে এই টাইপ কিন্তু আবার দুই টাইপ, দুই ভাবে লেখা যায়। একটা হচ্ছে পাতের উপরে, একটা হচ্ছে পাতের ভেতরে। তাহলে আমি আরো একটা ওভাল নেই এক্সাম্পল হিসেবে। পাতের উপরে যখন আমরা লিখবো, টাইপ টুলে উপরে ক্লিক করব, আর ভেতরে লিখলে ভেতরে ক্লিক করব। তখন যারা এমএস ওয়ার্ড জানেন তারা সবাই বুঝবেন ব্যাপারটা। এটা হচ্ছে অনেকে ট্যাক্স বক্সের মতো মনে হবে। কয়েকটা কপি পেস্ট করে দেখেন, এই যে টেক্সট বক্স আছে এমন মনে হবে। যদিও আপনারা জানেন যে টেক্সট বক্স অনলি টাইপ টুলে যখন আমরা টান দিয়ে বক্স করি, এটা কিন্তু টেক্সট বক্স হিসেবে কাজ করে। সাধারণত আমরা এটা করি না, আমরা সাধারণত অল্প লেখা লিখি, জাস্ট ক্লিক করে লিখি, জাস্ট ক্লিক করে লিখি। কিন্তু যদি অনেক বেশি প্যারাগ্রাফ টাইপের লেখা হয়, তখন কিন্তু অবশ্যই টাইপ টুলে টেনে বক্স করে তখন লিখতে হবে। কিন্তু টাইপ টুলে টেনে বক্স করলে তো এটা স্কোয়ার হয়, কিন্তু সেটা আপনার ওভাল, সেটা একটু চ্যাপ্টা, লম্বা এই ধরনের লাগবে, তাহলে আপনাকে অবশ্যই পাত থেকে নিতে হবে। মনে থাকবে? মোটামুটি আমাদের আজকের টপিক শেষ।
এটা আমাদের একটা হোমওয়ার্ক থাকলো, দেখেন তো আপনারা এটা পারেন কিনা, না পারলে নেক্সট ক্লাসে বলবো না। এটা পারবেন না সবাই? খুবই সহজ, চেষ্টা করেন, ইনশাল্লাহ পারবেন। তো এখানে একটা জিনিস আপনাদের বলতেছি, এটা আমাদের যাদের স্ক্যানার মেশিন দিয়ে ডকুমেন্ট বিভিন্ন ধরনের কাগজপত্র স্ক্যান করতে হয়, অনেক সময় দেখা গেছে কি আমাদের যে স্ক্যানার মেশিন হচ্ছে A4, আপনার ডকুমেন্ট তার চেয়ে বড় লিগেল লেটার সাইজের ডকুমেন্ট, তো তখন আপনি এই এত বড় ডকুমেন্ট এই ছোট স্ক্যানার দিয়ে কিভাবে স্ক্যান করবেন? এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে দুইটা, একটা হচ্ছে এটা দিয়ে করবো, আর একটা হচ্ছে এর চেয়ে বড় স্ক্যানার আছে কিনা। হ্যাঁ আছে, কিন্তু সেটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, সেটা আপনার সরকারি বড় বড় অফিসে থাকে, ব্যক্তি উদ্যোগে বা কোনো দোকানের আপনি কখনোই পাবেন না। মানে বড় স্ক্যানারের কথা বলতেছে, যেটা লেটার সাইজ লিগেল সাইজের স্ক্যানার। অ্যাভেলেবেল যে স্ক্যানারগুলো দোকানে বিভিন্ন দোকানে অনলাইনে যেটা কাজ করে পাওয়া যায়, এটা হচ্ছে কোন সাইজ? A4 সাইজ। এখন কথা হচ্ছে A4 সাইজে আপনি যদি আপনার বড় ডকুমেন্ট স্ক্যান করেন, তখন করতে হবে 2 ধাপে স্ক্যান, এটা 1 ধাপে, এটা 1 ধাপে, কিন্তু জিনিসটা তো একটা। তাহলে আপনি এটাকে একসাথে করবেন না। প্রশ্ন হচ্ছে একসাথে কিভাবে করবো? ফটোশপে গেলাম, পেজ নিলাম, ধরেন ইন্টারন্যাশনাল পেপার A4 সাইজ আছে, দুইটা ধইরা নিয়ে আসেন, এখানে ড্রপ করলেন, এই রাখলেন, এখানে রেখা দিলেন, হয়ে গেল, মিলছে? তাহলে আপনি কি করতে পারেন, এটা উপরে নিয়ে আসেন, মনে করেন এখানে এটা লেখা আছে আকর্ষণীয়, এখানে আকর্ষণীয় লেখাটা আছে, আকর্ষণের উপর রেখা দেন, উপরে আনলেই তো দেখেন না, কিভাবে দেখবেন? একটা ইমেজের উপরে দেখা যাবে? কি করা যায়? অপাসিটি কমাই দিন। এবার আবার বলতেছি, কোথায় লেখাটা? এই যে ধরেন এখানে কোন লেখাটা ধরতেছি? আকর্ষণীয়, তাই না? তো আকর্ষণীয় লেখাটা আকর্ষণীয় লেখার উপর রাখতেছি, এই আস্তে আস্তে করে। আমরা এরও ব্যবহার করবেন, সবচেয়ে ভালো হবে। পারফেক্ট আছে না অনেকটা? বেশি নাইলেন না, তাহলে কিন্তু আবার ঝাপসা হবে। ঠিক আছে, এই অনেকটা পারফেক্ট আছে। দেখি নিচের কি অবস্থা, নিচের অবস্থা আরো খারাপ। তাহলে আমরা এই উইন্ডোজ ওভারভিউটা ওভারভিউর মধ্যে রাখি। এখানে পারফেক্ট করতে গেলে উপরে কি অবস্থা? কি সারাক্ষণে আপ ডাউন করবো আমরা? সম্ভব মানে এটা না। কিন্তু একটা সময় ছিল, আমি নিজেও যাদের যখন এই অপশনটা এই ভার্সনে থেকে আসছে, আগে যে ভার্সনে আমরা কাজ করছি ছিল না, অনেক কষ্ট হয়েছে, একটা কাগজ অ্যাডজাস্ট করতে 2-3 ঘন্টা লাগছে। এদিকে মিলে তো ওদিকে মিলে না, ওদিকে মিলে তো এদিকে মিলে না, অথবা অর্ধেকটা কাইটা পরে মিলেছি, পরে অর্ধেকটা মিলেছি। এমন আমার লাইফে এক্সপিরিয়েন্স আছে, 3-4টা পার্টে করা নেই, এত বড় ডকুমেন্ট 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ করে করছি। এই স্ক্যান করতে 1 দিন 2 দিন পর্যন্ত সময় লেগে গেছে। বড় ডকুমেন্ট স্ক্যান করে জয়েন দিছি, মনে হয়েছে যে জয়েন দিলে মনে হয় বেশি ভালো একটা কিছু শিখবো। আলটিমেটলি ফটোশপ পরবর্তীতে একটা অটো অপশন দিয়ে দিছে, যেটা আপনাদের এই অপশনটা আপনারা ব্যবহার করতে পারবেন। সেটা হচ্ছে কোথায়? ফাইল মেনু থেকে অটোমেট, এই হচ্ছে সেই বিখ্যাত অপশন ফটো মার্জ। একাধিক ছবি যদি আপনি এইভাবে আলাদা আলাদা স্ক্যান করেন, যেমন একটা সময় প্যানোরামা, এই যে ইফেক্ট মোবাইল ফোনে যারা আমরা অনেকে জানেন যে 360 প্রাইস 360 মতো এই একটা ছবি তো লাগে, দেখছেন না আপনারা প্যানোরামা? তো একটা সময় কিন্তু প্যানোরামা ছিল না। ফটোশপের ওল্ড ভার্সনে এই অপশনটা আছে, যে এখানে আমি একটা সিনারি ক্যাপচার করছি, এখানে একটা সিনারি ক্যাপচার করছি, ওখানে একটা সিনারি ক্যাপচার করছি, 3টা ছবিকে একসাথে প্যানোরামা বানাতে চাই, তাহলে সেই এই অপশনে গিয়ে যদি 3টা ছবিকে আপলোড করে দেন, তখন সে অটোমেটিকলি প্যানোরামা করে দিবে। ঠিক আছে, এই যে ব্রাউজ, কোথায় আছে আমাদের ডেস্কটপ প্রজেক্ট 16, তারপর হচ্ছে স্ক্যান, জাস্ট সিলেক্ট ওকে, তো ওকে, শেষ কাজ। এই দেখতে পাচ্ছেন, এটা একটু ঠিক করে নেই আমি, এটা পোর্ট্রেট আছে। বলেন, কোনো কোয়েশ্চেন থাকলে বলি। এটা রাখছে সবার জন্য, সবাই সবগুলো তো করে দিলে, একটু আপনি করবেন না? সবই যদি ও করে দেয়, তাহলে আপনি বলতে পারবেন এটা আমার কাজ? আমরা বলবো কি এটা ফটোশপের রোবোটিক কাজ? তাই সেটা বললে আমার জন্য লজ্জা। ফটোশপ জানে যে আমাদেরও একটা ইজ্জত বাঁচানোর ব্যাপার আছে, এই জন্য একদিকে ঠিকই করে দিচ্ছে, আরেকদিকে রাখছে। ঠিক আছে, এখন অনেকে জানতে ইচ্ছা করতেছে না কিভাবে পারফেক্ট, এত পারফেক্ট হইলো, কোথাও তো জয়েনিং দেখা যাচ্ছে না, আসলে কিন্তু আলাদাই। এই দেখেন, সে যেভাবে যেখানে যেভাবে কালারের টোন অ্যাডজাস্ট করতে পারছে, সে অটো অ্যাডজাস্ট করে দিচ্ছে। ঠিক আছে, এতটা স্মুথ যে আমি এখনই গ্যাপ তৈরি করছে, আবার দেখেন এখনই গ্যাপ তৈরি করছে, আবার অ্যাডজাস্ট করছে, আমার ধরতে পারতেছে না, এতটা নিখুঁতভাবে করছে। ঠিক আছে, আর এটার ব্যাপারে ভাইয়া যে কোশ্চেন করছে, আসলে আমি এমনি বললাম, আসলে এ ধরনের অনেক সময় ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্ট না করতে পারলো, সে জানে যে এটা ব্যাকগ্রাউন্ড আমরা টান দিয়ে অ্যাডজাস্ট করতে পারবো, মূল কাজটা তো সে করে দিচ্ছে। ট্যাক্সের কাজটাই কিন্তু মেইন কাজ। তো আশা করি এই ধরনের যে কোনো ডকুমেন্ট যদি স্ক্যান করে আপনাকে দেওয়া হয়, আপনি খুবই ফাস্ট এখন কানেক্ট করতে পারবেন, কারণ এখানে আপনার কোনো তেমন কাজই নেই। তো আমরা এখানে আরেকটা বিষয়ে কথা বলে আজকে ক্লাস শেষ করবো, সেটা হচ্ছে ইমেজ রিসাইজার। যদিও এটা আমাদের ফটোশপের কাজ না, বাট গ্রাফিক্সের যারা আমরা ডিজাইনে কাজ করি আমাদের জন্য লাগে। যেমন ধরেন এখানে অনেকগুলো ইমেজ আছে, আমি সবগুলো ইমেজ একটা কপি করে ফোল্ডারে দেখাচ্ছি।
এই ইমেজগুলোর টোটাল ওয়েট কত দেখি, বলেন কয়টা ইমেজ আছে এখানে? 10টা ইমেজ আছে, টোটাল ওয়েট কত? 12 মেগাবাইটের চেয়ে একটু বেশি আছে, এই তো। এখন আপনার কখনো মেইল করে অনেক ছবি আপলোড দিতে হবে, ডকুমেন্ট আপলোড দিতে হবে 100-র মতো। আপনি যে কোনো অফিসে জব করেন, অফিস থেকে বলা হলে এই অফিসে যত রিপোর্ট আছে 100-র উপরে বা 500 রিপোর্ট আছে সবগুলো তো মেইলে পাঠাও। আর এক একটা রিপোর্টের ওয়েট হচ্ছে 5 মেগাবাইট, 7 মেগাবাইট, 8 মেগাবাইট করে। পসিবল মানে এত মেগাবাইটের এত ছবি পাঠাবেন কতক্ষণে? অনেক লেট হবে না? রিপোর্ট তো আর ওয়ালপেপার হবে না, বিলবোর্ড হবে না, যেটা হাই রেজলিউশন পাঠাতে হবে। রিপোর্ট আপনাকে মেল করে পাঠাতে বলছে। এখন প্রত্যেকটা রিপোর্টের ওয়েট কমানো লাগবে আর্লি যদি আপনি কাজটা করতে চান। তাহলে আপনাকে কি করতে, ফটো যাইতে হবে, অল্টার কন্ট্রোল শিফট এস, সেভ ফর ওয়েব, তারপরে জেপিজি চুজ, তারপরে এখান থেকে ওয়েট কমাইতে হবে একটু, হ্যাঁ কেবিতে চলে আসছে, দেন সে প্রত্যেকটা ছবি হয়তো আমরা 2-4টা হলে হয়তো পারবো। প্রত্যেকটা ছবি মানে সম্ভব, মানে 500 ছবি যদি এরকম হয় কমানো লাগে না। তো এটা একটা টুল বলা যায়, এই টুলটা ব্যবহার করে আমরা খুবই ফাস্ট 100, 200, 500 ছবি বানা ফেলতে পারবো, এই ওয়েট কমায় ফেলতে পারবো। কিভাবে? এই সফটওয়্যারটা ব্যবহার করলে। খুবই ছোট্ট একটা সফটওয়্যার, ইমেজ রিসাইজার। যারা উইন্ডোজ 64 ইউজার তারা এটা ইনস্টল করবেন, আর 86 যারা তারা এটা ইনস্টল করবেন। তো আমাদের তো ম্যাক্সিমামই মনে হয় 64 বিট, তো এটা আমি ইনস্টল করতেছি। অ্যাকসেপ্ট, ইনস্টল, খুবই লাইট। এটা ইনস্টল করার পর অনেকে আছেন, আমাদের অনেক বেচ স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করছেন, এই জন্য বলতেছি, স্যার স্টার্ট বাটনও তো পায় না। এটা এতই ছোট সফটওয়্যার যে স্টার্ট বাটনও আসবে না। ঠিক আছে, তাহলে আসেন আমরা কাজটা করি না। তো অলরেডি ইনস্টল হয়ে গেছে তো, কন্ট্রোলে মানে অল সিলেক্ট, দেখতেছেন কিনা জি। মনে আছে তো? একটু মনে রাখেন কত মেগাবাইট আছে। আচ্ছা, ফটোশপে নিতে হবে না, বললাম না ফটোশপের কাজ না। অল সিলেক্ট, ওই ইমেজগুলোর উপরে রাইট ক্লিক, এখানে একটা অপশন অ্যাড হয়েছে, এটার নাম কি? ওই যে ইমেজ রিসাইজার, এই অপশন চলে আসছে, রিসাইজ পিকচার। তো রিসাইজ পিকচারে গিয়ে আপনি এখানে কতটুকু করতে চান, অবশ্যই একটু কমাইতে হবে সাইজ। যেমন আমি মিডিয়াম, লার্জ না, মানে মিডিয়ামই রাখি, অত বেশি ছোট করে লাভ নাই। অ্যাডভান্স থেকে আমি চাচ্ছি কোনো কপি যেন ক্রিয়েট না হয়। এখন যদি টিকমার্কটা আমি না দেই, তাহলে প্রত্যেকটা অরিজিনাল ইমেজের সাথে একটা করে কপি তৈরি হবে। তাহলে আপনার কিন্তু বিরক্ত লাগবে আবার অরিজিনালগুলো ডিলিট করে আবার কপিগুলোকে আলাদা করতে। তো অলরেডি পুরো প্যাকেজটাই আমি আলাদা করে নিছি। আমি কি মূল ফোল্ডার থেকে কাজ করতেছি না, এই জন্য আমি এই টিকমার্কটা দিয়ে রাখবো। রিসাইজ দ্য পিকচার, মানে কোনোভাবে কপি যেন ক্রিয়েট না হয়, জাস্ট ওকে। রাইট ক্লিক, রিফ্রেশ দিলেন একবার বা দুইবার, টোটাল সিলেক্ট করে এবার চেক দেন। এক মেগাবাইটের কম। কতটা সহজ না? তাহলে আমরা কি এরকম অনেক আবার ভাইবেন না যে রেজলিউশন একবার বেশি খারাপ বানাইছে। আপনার ছবি জুম দিয়ে দেখতে পারেন, তেমন একটা খারাপ হওয়ার কথা না। তবে কিছুটা তো রেজলিউশন ডাউন হবে, নাহলে কমছে কিভাবে? জি জি স্যার। কিছুটা ডাউন না হলে ওয়েটটা কোথায় নিল? তাহলে ওয়েট কি ফেলাইছে? ওয়েট তো ওয়েট কমা মানেই হচ্ছে রেজলিউশন হ্যাম্পার হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা চাইলে এই টুলসটা ব্যবহার করে খুবই ফাস্ট করতে পারবেন। তাহলে এই ছিল মোটামুটি কথাবার্তা। আর এখানে একটা ছোট্ট ফাইল দেওয়া হয়েছে, এটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট। তো এটা জাস্ট আপনাদেরকে মনে করায় দেওয়া যে আমরা শুধুমাত্র যে বিভিন্ন ধরনের প্যাটার্ন বা বিভিন্ন ব্রাশ, এই ধরনের ফটোশপ বিভিন্ন রিসোর্স ডাউনলোড করতে পারি, এর পাশাপাশি কিন্তু গ্রেডিয়েন্ট ডাউনলোড করা যায়। তো অলরেডি এখানে একটা ফাইল দেওয়া হয়েছে, কিভাবে ব্যবহার করবেন সেটা দেখা দিতেছে। এরকম অনেক গ্রেডিয়েন্ট আমরা অনেক সময় বানাতে পারি না, 2-4টা গ্রেডিয়েন্টের কালারের বেশি আমাদের গ্রেডিয়েন্ট মাথায় আসেই না। তো আমরা এরকম একটা যদি কি বলে বান্ডেল ডাউনলোড করে ফেলি, কয়েকটা না অনেকগুলো একসাথে পাবো। জিতে চলে যাচ্ছি, এখানে কয়েকটা শুধু আছে, এই যে লোড, লোডে থেকে কোথায় আছে প্রজেক্ট 16, এখানে হচ্ছে এক্সট্রা বলতে ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে। আপনি দেখেন কি পরিমাণে একটা ফাইল থেকে আসছে, শেষ করতে পারবেন, এত স্মুথ, এত সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট এখানে আছে। খুব অল্প সময় আপনি সুন্দর একটা ডিজাইন বানাতে পারবেন এই ধরনের গ্রেডিয়েন্টের বান্ডেল যদি আপনার কাছে থাকে। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমাদের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস শুরু হবে। যারা আজকে আছেন অন্তত তারা মিস করবেন না।